আসসালামু আলাইকুম। কেমন আছো বাচ্চারা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের কেমন যাচ্ছে দিনকাল? আদাব। ওয়ালাইকুম আসসালাম। অনেক গরম না? আসলেই অনেক গরম। ওয়ালাইকুম আসসালাম। হুম, হুম। আদাব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। একদমই ভালো যাচ্ছে না। চিন্তা করার কারণ নেই। সবকিছুর সাথে মানায় নিতে হবে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আগের রেকর্ড দেখে ক্লাস করছি, সাবাস। অনেক ক্লাস মিস করছি স্যার। কোনো সমস্যা নাই। যেগুলো মিস হয়ে গেছে রেকর্ডিং গুলা দেখে নিও। রেকর্ডিং গুলা দেখলেই দেখবা যে খুব ইজি হয়ে গেছে জীবনটা। তখন দেখবা যে জীবন অনেক সুন্দর। ভাইয়া আমাদের আইসিটি ক্লাসগুলো আর হবে না একাডেমিক ক্লাস শুরু হইলে। তার আগেই পুরা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তার আগে শেষ হয়ে যাবে। আবার যখন একাডেমিক ক্লাস হবে তখনও আমরা আবার রিভিশন থাকবে প্লাস কিছু নতুন জিনিসও দেখাবো তখন একাডেমিকে। বাট এইগুলাই মোটামুটি এনাফ। যা দেখাই দিতেছি পুরা এইচএসসি এর জন্য এনাফ। হ্যাঁ, রেকর্ড ক্লাস করা স্টার্ট করো। ওকে। ভালো করছেন। ভালো কলেজে না পড়লে কি বুয়েটে চান্স পাবো না? এটা ভুল কথা। পড়াশোনা করলে যেকোনো জায়গা থেকেই তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে? তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি মঙ্গল গ্রহ থেকেও চান্স পেয়ে যাবা। জাস্ট মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে আসতে হবে আরকি। কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। স্যার রেকর্ড ক্লাস কই পাবো? তোমরা অ্যাপে পাবা। ঠিক আছে? হুম, যেকোনো জিনিস জানার জন্য, যেকোনো কনফিউশন জানার জন্য কই নাম্বার কই? এই যে 16780 নাম্বার একটা কল দিয়ে দিবা। ঠিক আছে? 16780 নাম্বার একটা কল দিবা। কল দিলেই তোমার যত ধরনের সমস্যা তুমি এখানে বলতে পারবা। ঠিক আছে? তো এইটা নিয়ে একটা গল্প আছে। তো একবার সব জায়গায় বলছিলাম যে তোমাদের যেকোনো সমস্যা হইলে এই 16780 নাম্বারে তোমরা কল দিবা। তো একজন স্টুডেন্ট খুব মনে করো সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। যে কোনো সমস্যা হইলেই 16780 নাম্বারে কল দিতে হবে। তো ও রাত্রিবেলা ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে ভাইয়া, আমারে তো ফোন দেয় নাই, এইখানে ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে যে আমার ঘুম আসে না। কেমনে ঘুমাবো? এই ধরনের সমস্যা না। তোমার একাডেমিক বা যেকোনো কোর্স রিলেটেড প্রশ্ন থাকলে বা কোনো জিনিস থাকলে এইখানে জিজ্ঞেস করবা। তোমার রাতে ঘুম আসে কি আসে না এগুলা এখানে সাধারণত বইলো না। ঠিক আছে? ২ টা ক্লাসের নোটই কমপ্লিট করছি। সাবাস ইলমা জাহান। ওকে। হুম, বেসিকও প্র্যাকটিস করাবেন। এগুলো আমরা একাডেমিকে করাই ফেলবো। তোমরা তোমাদের কাছে যদি বই থাকে তাহলে একটু প্র্যাকটিস করবা। যা পড়াইতেছে তার মধ্যেই আসতেছে। ঠিক আছে? কোন ধরনের টেনশন কইরো না। ভাইয়া গত ক্লাস করিনি, আজকের ক্লাস কি করতে পারবো? করো। তোমারে তো আমি ধরে রাখি নাই যে করবা কি করবা না। না আজকের ক্লাসটা এমনিতে আলাদাই করতে পারবা। ঠিক আছে? ওইটাতে আলাদা সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি? চিন্তা করো না। আমি আছি না? আমি যেখানে আছি সেখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? হয়ে যাবে। তার আগের ক্লাসের হোমওয়ার্ক গুলো কি করব? আচ্ছা আগের ক্লাসের হোমওয়ার্ক গুলো তো আর করা হয় নাই। তুমি তোমার মতো বাসায় দিও আরকি। বাসায় মাঝে মাঝে প্র্যাকটিস করো। ভাইয়া জিপিএ 5 উদযাপন কবে? কোনো একদিন। কোনো একদিন সকালবেলা উইঠা দেখবে যে জিপিএ 5 উদযাপন হয়ে যাচ্ছে। ঠিক আছে? সামনের মাস থেকেই শুরু হবে। আপনি অস্থির ক্লাস নেন। লেন? আপনি অস্থির ক্লাস লেন? নেন এইটা হবে নেন। লেন না। ঠিক আছে ভাইয়া? আমার কিছু সমস্যা আছে। সংস সঙা কি লিখছো? সোনাক্ষী দাস। কি সমস্যা বলেন? কমেন্ট পড়েন না কেন? মোহাম্মদ রেজাউল।
ভালো লাগে না। এই যে পড়ছি, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। ঠিক আছে? ভাইয়া আচ্ছা। স্যার এবার শুরু করলে ভালো হয়। হ্যাঁ, শুরু করব দাঁড়াও। কোনো সমস্যা নাই। কোনো টেনশন নাই। শুরু করে দিতেছি। বাকিদের সাথেও একটু কথাবার্তা বলে তারপর ভাইয়া কলেজ কবে শুরু হবে? এটা আরো ধরো সব কাজ শেষ হইতে, হইতে আরো ২ মাস তো লাগবেই। ভাইয়া আপনি কোন কলেজে পড়েছেন? আমি নওয়াডামে পড়ছিলাম ভাইয়া। সম্মত অনুষ্ঠান কবে হবে? নেক্সট মান্থ থেকে। হুম, এসএসসি পরে এমনি সাবাস। ওকে, ওকে, ওকে। ওকে। তাহলে মোটামুটি আমাদের একটা মনে করো যে আইডিয়া হয়ে গেল। বাকিদের সাথেও কথাবার্তা হয়ে গেল। তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। আমরা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পড়াচ্ছিলাম। যেটা আমাদের অধ্যায় ২ এর এবং আজকে হলো ৩ নাম্বার লেকচার। ঠিক আছে? এটা কত? অধ্যায় ২। ঠিক আছে? অধ্যায় ২। বুঝতে পারছি? অধ্যায় ২। তো আমরা আইসিটি পড়াচ্ছিলাম, বাংলা ক্লাস না বা অন্য ক্লাস না। এটা আসলে আইসিটির ক্লাস। আমরা অধ্যায় ২ পড়াচ্ছিলাম। অধ্যায় ২ এর কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পর্ব ৩। ঠিক আছে? তো এই হলো আমার সাধারণ একটা পরিচয়। যারা জানো তো জানো, না জানলে আর কি করার। তাদের জন্য আবার একটু বলি, আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। ঠিক আছে? তোমরা আমাকে রুমান ভাইয়া বা স্যার বলতে পারো। ভাইয়া আমি প্রেফার করি বেশি। ঠিক আছে? রোমান ভাইয়া বলতে পারো বা স্যার, তোমার যেটা ইচ্ছা। আর বাকি পরিচয় এখানে দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম আর রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তার মানে রোবট নিয়ে খেলাধুলা করছি আর কি বিশ্ববিদ্যালয় জীবনে। এই হলো সাধারণ, নরমাল টু অ্যাডভান্স। ঠিক আছে? ওকে। তো এই হলো সাধারণ পরিচয়। আর এই পরিচয় অলরেডি দিয়ে দিছি। তো আমরা এখানে আর সময় নষ্ট করব না। যার দেখার তার সে দেখে নিও। যে নতুন হয়তো বা দেখতে আসো। সামনে যদি যাই, এই হলো আমার আজকের ক্লাসের যারা সেরা হোমওয়ার্ক করছে তাদের নামগুলা। তো আমি একটু সবাইকে স্টার দিয়ে দিই। দেখি আজকে কে কে স্টার পাইলো। যারা যারা নাম পাইছো তারা দেখো, স্ক্রিনশট নিয়ে ফেলো একটা করে। তোমাদের নামগুলা চলে আসছে। কারা কারা তার নাম খুঁজে পাইছো কমেন্টে জানাবা। ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের মনে করো যারা হোমওয়ার্ক ভালো মতো করছো তাদের অনেকের নাম এখানে আছে। দেখো পেয়েছি পেয়েছি। ওকে, ওকে। যারা যারা নাম পাইছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা এটা পোস্ট করো যে তোমাদের নাম স্টারে আসছে। তথ্য প্রযুক্তি ১০০ তোলা সম্ভব, খুবই ইজিলি করা সম্ভব যদি তুমি আমার কথা ঠিকঠাক মতো শোনো আর মানো। ঠিক আছে? যারা যারা পাইছো তারা তো ভালো কাজ যে পাইয়া গেছো। ঠিক আছে? আচ্ছা, যারা এইটায় পাও নাই তারা পরবর্তী স্লাইডে পাবা। এইখানে দেখো বাকিদের নামগুলো আছে। তো তোমরা খুব সুন্দর সুন্দর নোট করছো। যারা যারা নোট করছো তারা খুব ভালো কাজ করছো। তারা দেখবা সিকিউতে অনেক আগে গেছো, ওইখান থেকে সিকিউর অংশ বেশ আসে। তো যারা যারা অলরেডি নোট করে ফেলছো তারা তো ভালো করছো। এখন দেখো, তোমরা যারা যারা ভালো করছো তারা আজকের ক্লাসের স্টার হয়ে গেছো। স্ক্রিনশট নিয়ে ফেলো। মনীষা শর্মা নাকি, সে হলো নতুন, আজকে তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে। ঠিক আছে? দেখো সবারটা এখানে পেয়ে যাওয়ার কথা। নাহলে আগের ভাইয়া রেসিডেন্সিয়াল কলেজে পড়লে তো হোস্টেলে মোবাইল ব্যবহার করতে, তখন তাহলে শিক্ষকদের ক্লাস করব কেমনে? আগে ভর্তি হয় না ভাইয়া রেসিডেন্সিয়ালে, তারপরে দেখা যাবে। যদি এখানে মোবাইল ব্যবহার করতে না দেয় তাহলে তার কিছু করার নাই। ঠিক আছে? স্যার আমি নতুন। ওকে। অ্যাডভান্স আইসিটি দা নতুন, হ্যাঁ? ভাইয়া আমি নতুন, আমার নামটা বলেন। বিএম রিফাত। তুমি কি বিএমডব্লিউ? তোমার নাম বিএম রিফাত হইলো কেন? আর ডব্লিউ লাগাইলে বিএমডব্লিউ রিফাত। ভালো নাম, সুন্দর নাম। এইচএসসি তে কি কোডিং আসে? হ্যাঁ আসে। স্যার আমি প্রথম ক্লাস করতেছি। ওকে, স্বাগতম। মিম আক্তার। আহ
কিন্তু গ্রুপে জয়েন না হওয়ায় দিতে পারিনি। কোনো সমস্যা নাই তাহমিদ, তোমার নামটা আমি পড়ে দিলাম। তোমার নাম আমি পড়ে দিছি। ঠিক আছে? তুমি আবার জয়েন করে দিও, আমি টিমকে বলে দিবনে। ওকে। ভাইয়া আমি কোথায়? ওকে, ভাইয়া আমি আজকে নতুন। তালাত মাহমুদ। ঠিক আছে? এই প্রশ্নের উত্তর দিলেন না। ভাইয়া আমার প্রশ্নের উত্তর দিলেন না। আচ্ছা, তোমার উত্তর না দিলে কি তুমি আজকে খাওয়া-দাওয়া বন্ধ করে দিবে? আচ্ছা। তোমার উত্তর দিছি তো ভাইয়া। আজকে কোর্সে ১ম ক্লাস করতেছি। রাব রাফ হাবিব, হ্যাঁ। এই চ্যাপ্টারের কয়টা ক্লাস? আর কয়েকটা বাকি আছে, ৩-৪ টা বাকি আছে। আজকে থেকে ওকে ভাইয়া আমি আজকে নতুন। সিয়াম হোসেন, ওকে, ওকে। কিন্তু এর মাঝখানে একটা মনে করো একটা জিনিস দেখছি। মানে একটা পুরাতন স্টুডেন্ট আছে, সেই পুরাতন স্টুডেন্টটা লিখতেছে ওর নাম যাতে আমি একটু পড়ি, তো ওইটাই লিখতেছে যে ভাইয়া আমি কিন্তু নতুন। মানে কত বড় বাটপার! ভাইয়া জীবনে আপনার ক্লাস করি নাই ভাইয়া, এই ফার্স্ট আসছি। কিন্তু ওর কিন্তু নাম আমি দেখছি এর আগেও। ঠিক আছে? ভাইয়া আমি নতুন। লিমন হাসান নতুন। ভাইয়া পৃথিবীতেই নতুন। ওকে, তাহলে বুঝছি অনেক অনেক নতুনদের খেলা দেখছি। এখন আমরা আসলে শুরু করব। ঠিক আছে? তো তো এই হলো গ্রুপ লিংক। ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক তুমি কোথায় জমা দিবা? আহ আচ্ছা, আচ্ছা। তো গ্রুপ লিংকে এখানে দেওয়া আছে। তোমার কাছে যে পিডিএফটা চলে যাবে সেই পিডিএফ এ তুমি এই যে গ্রুপ লিংক যেটা আছে সেখানে যদি তুমি ক্লিক করো, ক্লিক করার সাথে সাথে তোমাকে তোমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে অ্যাডভান্স আইসিটি নামে, সেই গ্রুপে নিয়ে যাবে। সেখানে তুমি জয়েন করবা। জয়েন করার পর সেখানে তুমি হোমওয়ার্ক গুলো জমা দিতে পারো। তোমার যদি ক্লিক করতে অসুবিধা হয় তাহলে তুমি কিউআর কোড স্ক্যান করতে পারো। সেটারও লিংক দিয়ে দিছি আমি। সেই লিংক দেখেই তুমি ওখানে যেতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। এখন দেখো ফার্স্টে একটা জিনিস, ডেটা কমিউনিকেশন মাধ্যম, তার মাধ্যম, আর হলো তারবিহীন মাধ্যম। ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা আসলে করব। ঠিক আছে? ডেটা কমিউনিকেশন মাধ্যম, তার মাধ্যম, আর হলো তারবিহীন মাধ্যম। এই তিনটা জিনিস আমরা আসলে মনে করো যে আজকে কভার করার চেষ্টা করব। যে ডেটা কমিউনিকেশন মাধ্যম কি, তার মাধ্যম কি, আর তারবিহীন মাধ্যম কি। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কভার করব। তো বেসিক আলোচনা থেকে শুরু করি। ফার্স্টই আসতেছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। ঠিক আছে? মাধ্যম বা মিডিয়াম যেটাই বলি না কেন আমি। ঠিক আছে? মাধ্যম বা মিডিয়াম, যে মিডিয়ামের মাধ্যমে আসলে আমাদের ডেটাগুলা পৌঁছায় কারো কাছে। যেমন ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। ঠিক আছে? যার মাধ্যমে ডেটা যায়। ঠিক আছে? যেমন আমি যদি বলি, এই হইলো মনে করো যে আমাদের ধরো এনাম ভাই। ঠিক আছে? ধরো এনাম ভাই। ঠিক আছে? এই হলো আমাদের এনাম ভাই। ধরো একটু চোখও দিয়ে দিচ্ছি। এখন এনাম ভাই ধরো কোনো কথা পাঠাবে। ঠিক আছে? কোনো কথা পাঠাবে, মাঝখানে ধরো একটা মাধ্যম দিতে হয়। ঠিক আছে? মাধ্যমের মাধ্যমে তো দিতে হয়। And এই মাধ্যমের মাধ্যমে সে ধরো কারো কাছে কথা পাঠাইছে। কার কাছে কথা পাঠাইছে? ধরো ধরো কে? ধরো এটা আমাদের আহ ধরো এটা তোমাদের তানজিম ভাইয়া। ঠিক আছে? এটা হলো আমাদের তানজিম ভাইয়া। তো মাধ্যমের মাধ্যমে গেছে। এই যে মাঝখানে যে মাধ্যমটা, এটা ২ ধরনের মাধ্যম হতে পারে। একটা হলো তারযুক্ত মাধ্যম হতে পারে। ঠিক আছে? তারযুক্ত মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম। এই ২ টা ওয়েতেই আসলে আমাদের কমিউনিকেশন হয়। তো মাধ্যমটা অনেক বেশি মানে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? মাধ্যমটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। নিশাত তাবাসসুম আপনার ক্লাস ডাউন লাগে হইছে। অনেক তেল দেওয়া হইছে। এখন আমরা একটু পড়াই। এখন এই মাধ্যমে আসলে কথাটা যায়। তো এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আমরা মোটামুটি এটা বুঝলাম যে কেমনে আসলে কমিউনিকেশন হয়, মাধ্যম আসলে জিনিসটা কি সেটা অনেক বেশি কাজে দেয়। বাট তুমি যদি আরো সুন্দর মতো আলোচনা করতে চাও তখন হয় অনেকটা যে অনেক আগেকার সময় তখন হলো কবুতর একটা মাধ্যম ছিল।
তখন রাজা রানীরা দেখা যাইতো কি যে মাঝখানে কোনো একটা চিঠি নিয়ে তার কাছে পাঠাই দিছে। ঠিক আছে? তো এই হলো কথা। ওকে, আমরা যদি সামনে যাই, ডেটা কমিউনিকেশনের মাধ্যমের প্রকারভেদ, ২টা মাধ্যম আছে, যেটা অলরেডি বলছি। একটা হলো তারযুক্ত, আরেকটা হলো তারবিহীন। ঠিক আছে? একটা হলো তারবিহীন। তার মানে একটা হলো ওয়্যার্ড, আরেকটা হলো ওয়্যারলেস। ঠিক আছে? ওয়্যার্ড আরেকটা হলো ওয়্যারলেস। তার মানে একটা তারযুক্ত, আরেকটা হলো তারবিহীন। তোমরা এরকম কোন কোন জিনিস দেখছো অলরেডি? তারযুক্ত, তারবিহীন, কোন কোন মাধ্যম অলরেডি দেখছো? একটু আমাকে জানাও তো। তোমরা অলরেডি কোন কোন জিনিস দেখছো? ওয়াইফাই দেখছো একটা, ঠিক আছে? মোবাইল, ওকে। টেলিফোন, ওয়্যারলেস ওয়াইফাই, মোবাইল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডিশের তার, ঠিক আছে? টেলিফোন এগুলো কিন্তু দেখছো, ঠিক আছে? ডিশ অ্যান্টেনা, টেলিভিশন, তারপর মোবাইল, রাউটার, টেলিফোন, টিভি, মোবাইল, নোকিয়া, রেডিও, ওয়্যারলেস হচ্ছে মোবাইল, হ্যাঁ, ওয়াকি টকি দেখেছো, টিভি তারযুক্ত দেখেছো। তারবিহীনটাই দেখছি বেশি। তারবিহীনটাই বেশি দেখছো তোমরা। টেলিভিশন দেখছো, পাওয়ার ব্যাংক, হ্যাঁ, আইফোন 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 তো আসলে আই দিয়ে শুরু হয়, চোখের আই না, ঠিক আছে? কোর্টালের ডিজিটাল ভার্সন, টুইটার, ওকে। তারপরে এফএম রেডিও, টেলিগ্রাম, কোএক্সিয়াল কেবল, স্যাটেলাইট, পূর্ণ টেলিফোন তারযুক্ত, আর স্মার্টফোন তারবিহীন। ওকে ওকে, অনেক কিছু। ওকে, অনেক কিছু আছে, অনেক কিছু দেখছি, ঠিক আছে? তার মানে আমরা জিনিসটা বুঝলাম, মেন যে প্রকারভেদ, একটা হলো তারযুক্ত, আরেকটা হলো তারবিহীন। ঠিক আছে? তারযুক্ত, আরেকটা হলো তারবিহীন। ঠিক আছে? তারযুক্তর মধ্যে আমরা কমিউনিকেশন করতে পারি, যেমন মনে করো যে টেলিফোন কেবল, টেলিফোন লাইন কেবল, ঠিক আছে? টেলিফোন লাইন কেবল হইতে পারে। তারপরে অন্যান্য কেবল আমরা অন্যান্য কেবলের ডিটেলসে পড়বো। অন্যান্য কেবল আরো অনেক কিছু আছে। তারবিহীনের মধ্যে আমাদের অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের। ধরো রেডিও ওয়েভ আছে, ঠিক আছে? ওয়েভের মাধ্যমে যায়, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলা কিন্তু আছে, ঠিক আছে? মাইক্রোওয়েভ, তো এইগুলা আসলে আমাদের মনে করো যে তরঙ্গের মাধ্যমে যায়। তো তরঙ্গের মাধ্যমে আমরা যা গেল ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ভালো কথা। এগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম, ঠিক? মাধ্যমের প্রকারভেদ। এবার আসি, প্রথমে যেটা আমাদের জানতে হবে যে তার মাধ্যম, ঠিক আছে? তার মাধ্যম মানে এই যে তারের মাধ্যমে কানেক্টেড, তার ছাড়া আসলে গতি নাই, ঠিক আছে? মাইক্রোওয়েভ কি? অবশ্যই বলবো, কোনো সমস্যা নাই। ভাইয়া সাউন্ডস বাড়ান, ঠিক আছে? সাউন্ডস তো ঠিকই থাকার কথা। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছ? বাকিটা কি কথা ঠিকঠাক মতো শোনা যায়? হুম, সাউন্ড ঠিক আছে। ওকে 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 ওকে, যেহেতু অনেক কিছু আমরা অলরেডি শুনছি, ঠিক আছে? হুম, ভাইয়া শোনা যায়, তবে সাউন্ড কম। একজন লিখছে সাউন্ড ক্লিয়ার। তুমি তোমার ডিভাইসের সাউন্ড বাড়াও ভাইয়া, ঠিক আছে? তুমি তোমার ডিভাইসের যে সাউন্ডটা আছে সেইটা একটু বাড়াও। এখন তুমি তোমার ডিভাইসের সাউন্ড কমাইয়া বলছো ভাইয়া আওয়াজ শোনা যায় না, তাইলে তো হবে না ভাইয়া। তোমার তো আসলে নিজের আসলে ডিভাইসটা আছে, সেই ডিভাইসটার আসলে সাউন্ড বাড়াইতে হবে। এখন তুমি যদি বারবার বলো যে ভাইয়া সাউন্ড শুনতে পাই না, তাহলে তো সমস্যা নাই, ডিভাইসে ফুল সাউন্ড। ওকে, এখন দেখো একটা জিনিস, দেখো যে আসলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি,
তার মানে বলতে পারতেছি নির্দিষ্ট কোনো পথে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসেবে সাধারণত কপার বা অ্যালুমিনিয়ামের তার বা কেবল ব্যবহার করে যে ডেটা কমিউনিকেশন করা হয় তাকে আমরা সাধারণত তার মাধ্যম বলি। ঠিক আছে? তার মাধ্যম বলি। ঠিক আছে? তার মানে আমাদের কয়েকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। এক, এই ধরনের পরিবাহী জিনিসপত্র রাখা হয়। কপার বা অ্যালুমিনিয়াম বেশি ইউজ করা হয় মেন যে মনে করো কন্ডাক্টর হিসেবে। কন্ডাক্টর মানে কি? পরিবাহী হিসেবে। তো তোমার ইলেকট্রনিক যে সিগন্যাল গুলা থাকে সেইটা হলো এই তারের মাধ্যমে। ধরো এখানে একটা ডিভাইস আছে, এইখান থেকে ঠুস করে এখানে চলে যেতেছে এবং এখানের মধ্যে কমিউনিকেশন হইতেছে। তোমরা তোমাদের আগেকার কম্পিউটারে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই তারের ব্যবহার দেখবা এবং এখনো অনেক জায়গায় ডেটা কমিউনিকেশনের জন্য এই কেবল গুলা বা তারগুলা কিন্তু ইউজ হয়। বুঝতে পারছি? তো এই জিনিসগুলা করবা। তাহলে এইটা আসলে তার মাধ্যমের। কেবল কি ভাইয়া? আচ্ছা, কেবল কি? কেবল মানেই তার ভাইয়া। কেবল এইটার মানে হলো তার। এইটা হলো ইংরেজি, এটা হলো বাংলা। বুঝছো? এটা হলো কেবল হলো ইংরেজি, এটা হলো বাংলা হলো তার। বুঝতে পেরেছি? ওকে। আজকে পোল বেশি দিয়েন ভাইয়া, ওকে দিব না লাস্টের দিকে। ঠিক আছে? ওকে। বুঝতে পারছি? কেবল মানে তার। ওকে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কি হয়? তার মাধ্যম বুঝলাম। তার মাধ্যমে এখন প্রকারভেদ। কত ধরনের তার মাধ্যম আছে? প্রধানত আমরা যদি এখানে একটা মাধ্যমের বিষয় করি তাহলে ফার্স্টে আসতেছে আমাদের হইল টু স্টেট কেবল, টু স্টেট পেয়ার কেবল, টু স্টেট পেয়ার কেবল। তারপরে হইল এক্সিয়াল কেবল। কেবল মানে কি? তার। ঠিক আছে? কোএক্সিয়াল কেবল সবগুলি ইংরেজি না। আরেকটা হলো ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল, যেটাই বল না কেন একই জিনিস বোঝায়, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে? তো প্রধানত আমরা তিনটা কথা এখানে লিখবো। তার মাধ্যমের প্রকারভেদ অনুসারে যদি আমরা পড়াশোনা করি তাহলে এই তিনটা আমরা পড়বো। কিছু কিছু বইতে টেলিফোন লাইন কেবল নিয়েও আলোচনা করা হয়েছে, বাট সেটা আসলে তেমন একটা মুখ্য বিষয় না। আমরা প্রধানত এই তিনটাই আসলে তার মাধ্যমের যে প্রকারভেদ সেইটা আসলে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আসলে এটা বলবো। তো এগুলো একটু নোট করে নিও। ঠিক আছে? এগুলো একটু নোট করে নিও, এগুলো লাগবে। ধাঁধা দিবেন স্যার? কি ধাঁধা দিব? হ্যাঁ, ধাঁধা দিবেন স্যার? আইসিটির মধ্যে কি ধাঁধা দিব? মানে কি ছেলে মিরাজ কি বলে এটা? ধাঁধা দিবেন স্যার? কি ধাঁধা দিব? দেখতে কেবলের মতো, মাঝখান দিয়ে আসলে জোড়া জোড়া, কেবলের কি নাম? এরকম ধাঁধা? ও কি বললো এটা? আইসিটির মধ্যে ধাঁধা? তারপরে ফাইবার অপটিক্যাল কেবলের ধাঁধা কি হবে? আলোর মাধ্যমে যায় কিন্তু আলো নয়, কেউ কেউ বলে তাকে তার, তাহলে তার কি নাম? এরকম ধাঁধা? সাদিক ইসকান বলছে বা টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল। কিছু কিছু বইতে টেলিফোন কেবলের কথা বলা আছে, ওটা তেমন একটা মুখ্য না। ঠিক আছে? টেলিফোন কেবলও তোমরা আলাদা একটু দেখে নিতে পারো, বাট আমরা আসলে এইটাই পড়বো। ঠিক আছে? মেন তিনটা জিনিস আছে এবং পরীক্ষায় তোমার এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। রিফাত, মিরাজ কিছু বুঝে নাই, আসলেই মনে হয় বুঝে নাই। ঠিক আছে? কোনটা কি কাজে লাগে স্যার? একটু তো ওয়েট করো ভাই, আস্তে আস্তে শুরু করতেছি, দেখাইতেছি। কোনো সমস্যা নাই ভাই, আপনি অনেক সুন্দর ধাঁধা বানাতে পারেন। মাইশা যে কি তেলটা মারলো, মানে মাইশা একটা তেল মারছে, বলছে ভাই আপনি কি যে ধাঁধা বানান, এমন ধাঁধা দেখে আমার যে কি ভালো লেগেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। তো মোটামুটি আমরা এই প্রধানত তিনটা নিয়ে আলোচনা করব বেশি। ঠিক আছে? ওকে, ফার্স্টে আসতেছে টুইস্টেড পেয়ার কেবল। এখন টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড কথার মানে কি? ফার্স্টে আসি, টুইস্টেড কথার মানে কি?
তোমরা আমাকে বলতে পারবা টুইস্টেড এই কথার আসলে মানে কি বোঝায়? দা টুইস্টেড মানে জিনিসটার মানে কি? টুইস্টেড মানে কি? টুইস্টেড মানে কি? আচ্ছা, আচ্ছা, জিম সিরাজ আমার ধারা অনেক ভালো হইছে। ওকে। টুইস্টেড মানে কি? ২, তাই না? একজনে ২ বার লিখছে। ইচ্ছা মতো একজন লিখছে ওইটাই আবার লিখছে যে ২, ২। ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন এটাই হবে ২। টুইস্টেড মানে ২। ঠিক আছে? যে যাই বলুক টুইস্টেড মানে ২। একজনের লিখা দেখছে, এখন বাকিরা ওইটা মনে করো যে একই কপি। টুইস্টেড মানে ২। কারণ ২ আর টুইস্টেড অনেকটা কাছাকাছি ভাইয়া। লজিক দেখছেন? লজিক অনুসারে এটা আসলে ২ হবে। বোকা ছেলে। টুইস্টেড মানে হলো পেঁচানো। ঠিক আছে? পেঁচানো। টুইস্টেড মানে হলো পেঁচানো। বুঝতে পারছি? টুইস্টেড মানে হলো পেঁচানো। আমরা বিভিন্ন বলি না মুভির মধ্যে টুইস্ট, অনেক টুইস্ট আছে। মানে কি? অনেক মনে করো পেঁচাইছে। এখন এত পেঁচাইছে যে আমাদের আসলে ব্রেন আসলে নিতে পারতেছিল না। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। পেঁচানো। ওকে। তাহলে পেঁচানো বুঝলাম। তার মানে টুইস্টেড পেয়ার। পেয়ার মানে কি? পেয়ার মানে কি? এই আমারে বলো তো পেয়ার মানে কি? একজনে লিখছে ভাইয়া পেয়ার মানে মোহাব্বত। আবার একজন লিখছে যুগল। না যুগল তো কাছাকাছি। পেয়ার মানে নাকি মোহাব্বত? হ্যাঁ ঠিকই বলছো তুমি। পেয়ার মানে মোহাব্বত। পেঁচানো মোহাব্বত কেবল। ঠিক আছে? তাহলে টুইস্টেড পেয়ার কেবল মানে কি? পেঁচানো মোহাব্বত কেবল। ঠিক আছে? এই হলো ওকে। পেয়ার মানে হলো জোড়া। ঠিক আছে? মানে জোড়া। তার মানে পেঁচানো জোড়া, কেবল মানে হলো তার। ঠিক আছে? কেবল মানে আমরা বুঝতে পারলাম, কেবল মানে হলো তার। পেঁচানো জোড়া তার। মানে পেঁচায়া পেঁচায়া খেলাধুলা। ঠিক আছে? এই হলো পেঁচানো খেলা। এখন এই পেঁচানো তারের বিষয়টা আমরা বুঝলাম যে পেঁচায়া পেঁচায়া এই তার বানাইছে। তো এখানে খুব সুন্দর কথা বলছে। কি বলছে? দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। যেটা বলছিলাম, দুইটা পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে, পেঁচানোর কথা আছে, পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানোর তার দুটিকে আলাদাভাবে রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এ ধরনের কেবলে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। ইম্পর্টেন্ট। বেশি দূরত্বে কিন্তু ডেটা পাঠানো যায় না। ওকে। দূরত্ব বাড়লে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। ট্রান্সফার রেট মানে কি? মানে কি পরিমাণ ডেটা পাঠানো যায়। তো দূরত্ব যদি বেশি বাড়াও তাহলে এই ধরনের তার দিয়ে আসলে হবে না। এখন তোমাকে আমি একটা কিছু জিনিস বুঝাই, মাথার মধ্যে নিও। হিন্ট দিতেছি। যারা নোট করতেছো তাদের জন্য লাগবে। দেখো, এই তারের মেন সমস্যার একটা ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না সাধারণত। তাহলে যেহেতু যায় না, তার মানে বেশি দূরত্বে যখন পাঠাইতে যাব এই ধরনের কেবল ব্যবহার করব না। নোট করো। এই ধরনের কেবল বেশি দূরত্বের জন্য ব্যবহার করা যাবে না। দূরত্ব বাড়লেই ট্রান্সফার রেট কমতে থাকে। ট্রান্সফার রেট মানে কি? ট্রান্সফার রেট মানে হইল যে আমরা আসলে বেশি ধরনের তার এটাতে মানে ডেটা পাঠাইতে পারি না। ঠিক আছে? কারণ এটার আসলে বেশি দূরত্বে পাঠানোর জন্য নয়। কারণ যখন এটার মধ্যে দিয়ে ডেটা ফ্লো হয়, যত বেশি দূরত্বে যাইতে থাকে তত আসলে ডেটার আসলে নষ্ট হইতে থাকে। ঠিক আছে? নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বুঝতে পারছি? এখন এখানে আরেকটা মজার জিনিস আছে। আমরা জোড়ার কথা বলছি না? যে টুইস্টেড পেয়ার কেবলে আসলে জোড়া থাকে। বাট মজার বিষয় হলো কি জানো? টুইস্টেড পেয়ার কেবলে ৪ জোড়া তার থাকে টোটাল। ৪ জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে ভাই? ৪ জোড়া তার থাকে। ৪ জোড়া তার থাকে। বুঝতে পারছি? কয় জোড়া তার থাকে? ৪ জোড়া তার থাকে। এখন ৪ জোড়া তার আসলে কিভাবে তৈরি হয়? এটা একটা মানে ভালো একটা প্রশ্ন।
চার জোড়ার মধ্যে এইভাবে তৈরি হয়, সাদা প্লাস নীল তার এক জোড়া, 2 সাদা প্লাস সবুজ তার, এইটা আরেক জোড়া, 3 সাদা প্লাস কমলা, এইটা আরেক জোড়া, 4 সাদা প্লাস বাদামি, এইটা আরেক জোড়া, সাদা প্লাস বাদামি, এইটা হলো আরেক জোড়া তার। তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ভাইয়া আমাকে তুমি বলো তো এই টুইস্টেড পেয়ার কেবলের কমন রং কি, মানে কোন রংটা কমন, কোন রংটা কমন? এখানে টোটাল 4 জোড়া তার এটার মধ্যে দেয়া যায়। সাদা, এইটা হলো কমন রং, প্রত্যেক জোড়াতে আসলে সাদা সাদা আছে, ঠিক আছে, সাদা। আর এগুলা হলো আলাদা আলাদা রং, এবং এটা মিলা 4 জোড়া টোটাল হয়েছে। তার মানে আমরা আসলে এই জিনিসটা বুঝলাম যে এটা আসলে এইভাবে কাজ করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস মনে রাখার বিষয়, সেটাও দেখে দিই, সেটা হলো এই ধরনের কেবল 100 মিটার বেশি দূরত্ব করতে পারে না। ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত থাকে, ঠিক আছে। যারা জিজ্ঞেস করছিলা ভাইয়া যে এইটার আসলে কেমনে কি, মানে এর ব্যান্ডউইথ কত, তাদের জন্য এখানে দেওয়া আছে, দেখো আমি দিয়ে দিতেছি, এটা হলো এত, ঠিক আছে, 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত এটা আসলে যায়। বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত ব্যবহৃত হয়, কারণ কাছাকাছি, যেহেতু দূরে পাঠানো লাগে না, তাই বাসা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস, যেহেতু আমরা বুঝলাম যে টুইস্টেড পেয়ার কেবল কি জিনিস, তো টুইস্টেড পেয়ার কেবল যখন বুঝেই ফেলছি, তাহলে আমরা একটা কাজ করে ফেলি, আমরা একটু টুইস্টেড পেয়ার কেবল নিয়ে একটু দেখাশোনা করে ফেলি যে কি কি আছে এখানে। এখানে যদি আমরা লিখি টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ছবি চলে আসুক, এইটা সব থেকে সুন্দর ছবি আছে, এন্ড এটাকে যদি আমি একটু জুম করি, এই হলো আমার সেই টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই টুইস্টেড পেয়ার কেবল কি জিনিস, এই সেই টুইস্টেড পেয়ার কেবল, বাট যেহেতু সাদার মধ্যে সাদা দেখাইতেছে, এই যে দেখো সবুজের সাথে একটা সাদা, তারপরে মনে করো সাদার সাথে বাদামি, কমলা, নীল, টোটাল 4 জোড়া এখানে আছে, বুঝতে পারছি, এগুলো তো মনে করো তার, ঠিক আছে। টুইস্ট আসলে করে কেন, যাতে ইন্টারফারেন্স না হয়, বুঝতে পারছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জিনিস, আমরা এখান থেকে একটা মনে করো স্ক্রিনশট নিয়ে ফেলি, যে আমরা সাথে সাথে এটাও দেখে ফেললাম, ঠিক আছে। এটা দেখো টুইস্টেড পেয়ার কেবল, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, বুঝে গেছো, দেখতে খুব সুন্দর মনে হইতেছে, 4টা জোড়া কেমনে থাকে সেটা বলতেছি। এখন দেখো প্রত্যেকটা জোড়ার উপরে আবার একটা মনে করো আবরণ দিয়ে রাখছে, ঠিক আছে। দেখো এক একটা তার যখন বাইর হইছে, দেখো সবুজ যেই রংটা, এটা কিন্তু একটা অপরিবাহী জিনিস, সবুজ রংটা নিজেই একটা অপরিবাহী জিনিস দিয়ে মনে করো উপরে কভার দেওয়া আছে। সাদা রং এইটাও আলাদা, মনে করো অপরিবাহী জিনিসটা নিয়ে মনে করো যে কি করা হয়েছে, যাতে নিজেদের মধ্যে ডেটা ইন্টারফারেন্স না হয়, বুঝতে পারছি, খুবই মজার জিনিস। বুঝতে পারছি, এই জাস্ট কমন রং, ঠিক আছে, এটা আলাদা কোনো বিশেষত্ব নাই, আলাদা আলাদা 4 জোড়া দিয়ে করাইছে, বুঝতে পারছি। এখন আমরা যদি একটু বেক করি, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া
যে টুইস্টেড পেয়ার কেবল কেন আসলে ব্যবহৃত হয়। ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবল আসলে কেন আমার বেশি ব্যবহৃত হয়, এটা তোমার একটা প্রশ্ন আসতে পারে। সাধারণত টেলিফোন যেই নেটওয়ার্ক, মানে আমরা টেলিফোনে যে কথা বলতাম আগে ল্যান্ড ফোন, তো এই ধরনের নেটওয়ার্কে সাধারণত টুইস্টেড পেয়ার কেবল অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে। ভাইয়া এমবিপিএস আর জিবিপিএস কি? ভাইয়া মেগা বিট পার সেকেন্ড, আর একটা হলো গিগা বিট পার সেকেন্ড। এটা হলো ব্যান্ডউইথ। ঠিক আছে? ব্যান্ডউইথ বলে। ঠিক আছে? আমরা যদি বিগত ক্লাসগুলো একটু দেখে দাও তাহলে তুমি পারবা। বুঝতে পারছি? ওকে। তো এইখানের জিনিসটা দেখো, 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত হতে পারে। তো এইটা আমাদের মনে করো ব্যবসা বাণিজ্য বা নিজেদের মধ্যে বাসার খুব কাছে এই ধরনের হয়। ওকে, টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ দুই ধরনের আছে। একটা হলো ইউটিপি আর একটা হলো এসটিপি। ইউটিপি কে বলা হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর কি, আর একটা হলো শিল্ডেড টুইস্টেড টুইস্টেড পেয়ার। এটা হলো আবরণহীন, আরেকটা হলো আবরণ যুক্ত। ঠিক আছে? আবরণ যুক্ত টুইস্টেড পেয়ার কেবল, এটা নিয়ে আমরা আলোচনা করব কোনটা আবরণহীন কোনটা আবরণ যুক্ত। ঠিক আছে? তো এইটা হলো টুইস্টেড পেয়ার কেবলের দুই ধরনের, একটা হলো আবরণহীন টুইস্টেড পেয়ার, আর একটা হলো আবরণ যুক্ত, মানে অপরিবাহী পদার্থের উপরে আছে। বুঝতে পারছি? মেইন বুক পড়বো নাকি প্র্যাকটিস করব? ভাইয়া একটা কাজ করবা, যে কোনো ক্লাসের শেষে মেইন বুকটা একটু পড়ার চেষ্টা করবা। তাহলে তোমার আসলে যা যা পড়ছো সেটা আবার আরেকবার রিভিশন হয়ে যাবে। তো এটা হলো সবথেকে ভালো কাজ এবং আমরা এটা করছি। ওকে। তো এই হলো মোটামুটি, বাট মাঝখানে আমি একটু শর্ট একটা ব্রেক নিয়ে ফেলবো। ঠিক আছে? একটা শর্ট ব্রেক নিব। একটা শর্ট ব্রেক নিব। ঠিক আছে? এখন কত বাজে? 3:45 আবার শুরু করব। একটা শর্ট ব্রেক নিয়ে আসতেছি। তোমরা একটু মুখে পানি দিয়ে আসো। ঠিক আছে? আমার মাথা একটু ব্যথা করতেছে। বুঝছো? একটু দাঁড়াও দিচ্ছি।
আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া আরো 2 মিনিট আছে। ওয়েলকাম ব্যাক। চলে আসছো? ওকে। আমি আসলে একটু অসুস্থ, বুঝছো? তো হঠাৎ করে মাথায় ব্যথা হয়ে উঠলো। তাই আরকি একটু ব্রেক নিয়ে ফেললাম। ঠিক আছে? হুম। ওকে, বাকিরাও চলে আসতেছো? ওকে। আস্তে ধীরে চলে আসছো, কোনো সমস্যা নাই। যাদের আসলে এটা তোলার একটু দরকার ছিল তুলে নাও, কোনো সমস্যা নাই। হুম। এটা কি আসলো? হুম। ওকে। যারা তোলার দরকার তারা একটু তুলে নাও, ঠিক আছে? ওকে ওকে ওকে। আবার সবাই চলে আসতেছে। মেডিকেল কোশ্চেন ব্যাংক কই পাবো ভাইয়া? বাজারে গিয়ে কি বলবো? মেডিকেল কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? বাজারে যে তুমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক বললেই তারা তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক দিয়ে দিবে, কিন্তু তুমি আসলে আমাদের শিক্ষক থেকে অনেক কিছু পাবা। ঠিক আছে? ভাই আপনি কি একটু অসুস্থ? হ্যাঁ একটু অসুস্থ ভাইয়া, একটু একটু জ্বর আছে। ঠিক আছে, তাও সমস্যা নাই, তোমাদের ক্লাস নিতে পারবো, প্যারা নাই। ওকে, নূর সাইবা ব্যাক করছে। ওকে, বাকিরাও সবাই চলে আসছে। রিপিটার কি ভাইয়া? রিপিটার হইলো গ্লুকোজের মতো, ঠিক আছে? বাট রিপিটার কি করে, মনে করো দুর্বল সিগন্যালকে সে হইলো আবার মনে করো যে স্ট্রং করে দেয়। শিখর শপে কি আছে একটু দেখতে হবে, ঠিক আছে? একটু দেখো তুমি খোঁজ দিয়ে, আমার আসলে এখন খেয়াল নাই। আগের ক্লাসগুলো কিভাবে দেখবো? তুমি তোমার অ্যাপেই দেখতে পারবা, রেকর্ড করা আছে ওখানে দেখতে পারবা। ঠিক আছে? আর যদি তাও না বুঝতে পারো 16780 নাম্বারে ফোন দিয়ে দিবা। ভাইয়া ক্লাস তাহলে আজকে একটু কম সময়ের জন্যই নেন, কোনো সমস্যা নাই। আমার মানে জীবনের ইতিহাসে মানে কম ক্লাস বলে কিছু নাই। ঠিক আছে? কম টাইমের ক্লাস নাই আমার জীবনে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি ইউটিপি হলো আবরণহীন, এসটিপি হলো আবরণযুক্ত। ঠিক আছে? আমরা বুঝলাম। এখন এখানে কি ইউটিপি ও এসটিপি এর মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোন জায়গায়? বেসিক পার্থক্যের জায়গা হলো যে তোমার মনে করো যে 4 জোড়া যে তারটা থাকে, ইউটিপি তো আবরণহীন। তুমি আসলে যেই মনে করো যে ফার্স্টে যে চিত্রটা দেখলা টুইস্টেড পেয়ার কেবলের, তোমাদের কি মনে হয় ওই যে ফার্স্টের যে চিত্রটা দেখছো ওই চিত্রটা ইউটিপি ছিল নাকি এসটিপি ছিল? তোমরা কি মনে হয় যে কোনটা আসলে ইউটিপি ছিল? যেটা তোমাদের আমি চিত্র দেখালাম ওইটা কি ইউটিপি ছিল নাকি এসটিপি ছিল? উম, এসটিপি এসটিপি সবাই বলতেছে এসটিপি। না ভাইয়া, তোমাদের যেটা দেখাইছি সেটা হলো ইউটিপি ছিল, ইউটিপি। একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন মানে চিত্রটা দেখছিলা, আমি আবারও যদি তোমাদের ওই জিনিসটা দেখাই, দেখো, তোমাদের যদি আবার ওই চিত্রটা দেখাই, এই যে আমাদের যে কেবলটা ছিল, এই কেবলটা যখন ছিল তোমরা দেখতে পাচ্ছিলা, এইখানে দেখো একটা জিনিস, এদের মনে করো প্রত্যেক জোড়াকে কি আলাদা করার মতো কিছু ছিল? দেখো প্রত্যেকটা জোড়া আলাদা আলাদাই মনে করে জাস্ট প্যাঁচায় রাখছে, প্যাঁচায় রাখছে, প্যাঁচায় রাখছে, জাস্ট প্যাঁচায় রাখছে। বাট এসটিপির ক্ষেত্রে যেটা হয়, আমি যদি এসটিপি লিখে একটু সার্চ দেই, ঠিক আছে? কই শিল্ডেড লিখে যদি সার্চ দেই, টুইস্টেড পেয়ার কেবল, তাহলে চিত্র কই? আমরা যদি চিত্রে এখানে যাই, ঠিক আছে,
তাহলে এখানে দেখবা যে একটা জিনিস, এইটা হলো সব থেকে ভালো উদাহরণ। সেইটা হলো দেখো, চারটা যে আলাদা আলাদা জোড়া আছে, সে চারটা জোড়ার উপরে আবার মনে করো যে আবরণ দেওয়া আছে, এই কারণে সেটাকে এসটিপি বলতেছে। এই কারণে সেটাকে কি বলতেছি? এসটিপি বলতেছে। আলাদা আলাদা জোড়া, মনে করো একটা জোড়া বানাইছি, সেই জোড়ার উপরে এখন আবরণ দিতেছি, এই আবরণ দিলে তখন হইলে সেটা এসটিপি হয়। বুঝতে পারছো? জোড়া জোড়াকে আলাদা করার জন্য। কিন্তু আগের গুলা কিন্তু জোড়া জোড়া আলাদা ওইভাবে ছিল না, জাস্ট প্যাচে প্যাচে চারটা জোড়া বানায় ছাইড়া দিছিল। ঠিক আছে, এসটিপি তে জাস্ট এই আবরণের উপরে দেখো এখানে হালকা একটা প্লাস্টিক, আরো ভালো ছবি পাওয়া যায় কিনা দেখাইতেছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে দেখো, বুঝছো? এরকম মনে করো প্লাস্টিকের আবরণ দিয়ে চারটা জোড়া আলাদা আলাদা করে রাখা হয়েছে, চারটা জোড়া আলাদা আলাদা করে রাখা হয়েছে। বুঝতে পারছি? ওকে, বাকিরাও সবাই খুব সুন্দর মতো বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এসটিপিও বুঝে ফেলছি, আবার ইউটিপিও বুঝে ফেলছি, আই গেস সব বুঝে ফেলছি আমরা। তো এসটিপি আর ইউটিপি যেহেতু বুঝে ফেলছি, এইবার তাহলে আমাদের বেশি কোন লাগবে না। তাহলে ফার্স্টে বলতেছে বাইরের কোনো অতিরিক্ত শিল্ডিং বা আবরণ থাকে না। কেন থাকে না সেটা আমরা দেখছি। আর বাইরে প্রতিটি পেঁচানো জোড়া তারে, প্রতিটি পেঁচানো জোড়া তারে একটি করে শক্ত শিল্ড বা আবরণ থাকে। যেহেতু আবরণ থাকে তাই আমরা বলতেছি এটা সুরক্ষিত না, যেহেতু নাই এটাই সুরক্ষিত। এটার ব্যান্ডউইথ হলো 10 এমবিপিএস। এমবিপিএস মানে কি? অনেকে নতুন করতেছো আজকে, তাদের জন্য মেগা বিট পার সেকেন্ড। এটাকে কি বলা হয়? এই পুরা জিনিসটাকে আমরা বলি হলো ব্যান্ডউইথ। ঠিক আছে, এটা পুরো জিনিসটাকে আমরা কি বলি? ব্যান্ডউইথ। আচ্ছা, আর এটার ব্যান্ডউইথ কত? এটার ব্যান্ডউইথ হলো 16 এমবিপিএস। বুঝতে পারছি? এটা হলো ইএমআই প্রভাব অনেক বেশি, এটা হলো ইএমআই প্রভাব হ্রাস পায়। ঠিক আছে, ইএমআই প্রভাব হ্রাস পায়। ইএমআই মানে কি? কি মনে হয় ইএমআই মানে কি? ওই যে ব্যাংকে যে ইএমআই দেয় ওই ইএমআই? ঠিক আছে, এটা কি ব্যাংকে যে ইএমআই দেয় সেই ইএমআই? ইএমআই, ইএমআই এর নাম শুনছো ব্যাংকে দেয়? ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অনেকটা ওইটাই। ঠিক আছে, ইএমআই। ঠিক আছে, ইএমআই, ইএমআই মানে কি বলো? আবার লেখছে একজনে ইএমআই মানে ইলেকট্রনিক মানি ট্রান্সফার, মানে পোলা পাইন। কয়েকজন লিখছে ঠিক আছে, কয়েকজন ডিটেলস এই বুঝাবেন। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন আমরা বলি, বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে প্রভাব, ঠিক আছে, ডিটেলসে বুঝান। তো ডিটেলসই তো বুঝাইতেছে ভাইয়া একটা জিনিসের। ঠিক আছে, এখন একটা জিনিস ইউটিপি আর এসটিপির জিনিসটা কি? এখন আমার আসলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স জিনিসটা হলো যে, যেসব জায়গায় তড়িৎ চৌম্বক বল বা প্রভাব আছে, একটা এরিয়ায় ধরো একটা নির্দিষ্ট জায়গায় তড়িৎ চুম্বক প্রভাব আছে, প্রভাব আছে, ধরো যে তড়িৎ চুম্বক বল আছে কোন একটা জায়গায়। এখন তড়িৎ চুম্বক বলের মধ্যে দিয়ে তুমি এই তারটাকে পাস করছো। ধরো এরকম জিনিসটা আমি এরকম যদি বলি, ধরো নতুন একটা স্লাইড নিয়ে, ধরো এরকম মনে করো যে একটা এরিয়া, ঠিক আছে, এই এরিয়া মনে করো যে তড়িৎ চুম্বক বল আছে। ঠিক আছে, তড়িৎ চুম্বক বল বা ফোর্স আছে, বা তড়িৎ চুম্বক এরিয়া যদি ধরো যে এই এরিয়াতে ধরো যে মনে করো তড়িৎ চুম্বক ফোর্স আছে, তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক ক্ষেত্র ধরো, ঠিক আছে, তড়িৎ চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, এই ক্ষেত্র মনে করো যে এই জায়গাটায় এরিয়ার মধ্যে ধরো তো তড়িৎ চুম্বক মনে করো ক্ষেত্র আছে। এখন জিনিসটা হয়েছে কি, তুমি চাইতেছো এই তারটাকে এর মাঝখান দিয়ে নিয়ে যেতেছো, এটা ধরো তোমার যে কোনো একটা তার হইতে পারে। ঠিক আছে, এটা হলো তোমার সেই তার বা কেবল। ঠিক আছে, তার দিয়ে তুমি পাঠাইতেছো। এখন তড়িৎ চুম্বক ক্ষেত্র, কারণ পরিবেশের যে কোনো জায়গায় এই জিনিসটা হইতে পারে। এখন আমার একটা জিনিস বুঝাও, তুমিও তো একটা মনে করো ডেটা যখন নিতেছো, ইলেকট্রনিক সিগন্যালই তো পাঠাইতেছো, তাই না?
তুমি তো একটা ইলেকট্রনিক সিগন্যাল পাঠাইতেছো, এই ইলেকট্রনিক সিগন্যাল পাঠাইতেছো, ইএমআই এর পূর্ণরূপ কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সরি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হবে, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে কি? ওকে, তো এখন দেখো এইটার মধ্যে দিয়ে তুমি পাঠাইছো ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখন আমার একটা কথা বুঝো, একটা নরমাল রসায়নে চলে গেলেন, আর আজকে ফিজিক্স পড়াইতেছে দেখো, তো একটা নরমাল যদি মনে করো ইলেকট্রন এটার মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, নরমাল একটা ইলেকট্রন এটার মধ্যে দিয়ে যায়, সে তখন কি হবে? সে তখন কি হবে? এই তড়িৎ চুম্বক ক্ষেত্রের কারণে তার একটা প্রভাব পড়বে, ঠিক আছে? ইএমআই যদি আমরা লিখি, ইএমআই মানে হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ঠিক আছে? বানান ঠিক হইতে পারে, একটু দেখে নেব। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এখন এর মধ্য দিয়ে যখন যাবে তার একটা প্রভাব পড়বে, ইলেকট্রন যদি যায়, ভালো কথা, কারণ ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি আমি হিসাব করি। এইবার আমাকে একটা জিনিস বলো তো ভাইয়া, আটকে যাবে না জিনিসটা, জাস্ট মনে করো যে একটু প্রভাব পড়বে, তার মধ্যে নয়েজ ক্রিয়েট হতে পারে। এখন আমি তোমাদের বলি নয়েজ, এই নয়েজকে কমানো যায় কিভাবে? এই নয়েজকে কমানো যায় কিভাবে? এই যে তখনই নয়েজ তৈরি হয়, ঠিক আছে? অন্য আরেকটা মনে করো যে তরঙ্গ আইসা তোমার তরঙ্গের সাথে ধরো যে ধাক্কাধাক্কি লাগাই দিছে, এখন ধাক্কাধাক্কি লাগাই দিলে তোমার যে আসল তরঙ্গ ছিল সেটা নষ্ট হয়ে যাবে, নতুন একটা তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। এখন নয়েজ মানে হইলো এই যে এরকম তৈরি হয়, মনে করো যেই সিগন্যাল তুমি দিতে চাইছিলা সেই সিগন্যাল তুমি দিতে পারো নাই। এখন তোমার কাছে কি অপশন আছে যে এই জিনিসটাকে কেমনে কমানো যায়, ইএমআই প্রভাবটা কেমনে কমানো যায়? ইএমআই প্রভাবটা কমানো যায় তুমি এর উপরে আবরণ দিতে থাকো। যত বেশি আবরণ দিবা, যত বেশি আবরণ দিবা, তত ইএমআই প্রভাব কমতে থাকবে। জিনিসটাই দেখো, তুমি ওর মনে করো একটা ইলেকট্রনিকের উপরে, মানে একটা ইলেকট্রনের উপরে তুমি মনে করো আরো মনে করো যে কি হইতেছে, মনে করো আবরণ দিতেছো। এখন আবরণ কি আবরণ দিতে হয়? অপরিবাহী। এই কারণে অনেক সময় দেখবা তোমাদের বলা হয় যে এই যে উপরে যে আবরণ গুলা থাকে, তারের উপরে যে আবরণ গুলা থাকে, এটা অপরিবাহী। কেন অপরিবাহী? এই কারণে যাতে তড়িৎ চৌম্বক ক্ষেত্র এর সাথে মনে করো কোনো ধরনের রিয়েক্ট করতে না পারে। এখন এই যে অপ্রয়োজনীয় তরঙ্গ তুমি আস্তে আস্তে যখন কমাইতে কমাইতে যত বেশি আবরণ দিবা বা যত মোটা আবরণ দিবা, তত এই ইএমআই প্রভাব কমতে থাকে। আর যত ইএমআই প্রভাব কমবে, নয়েজ তত কমবে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা জিনিস লিখে দিব, সেটা হলো ইএমআই প্রভাব কমলে, ইএমআই প্রভাব কমলে নয়েজ কম হবে। ঠিক আছে, সিগন্যালে নয়েজ কমবে, ইএমআই প্রভাব কমলে নয়েজ কমবে, এটা মনে রাখবা। আর আবরণ যদি দেই তাহলে কি হবে? আমার মনে করি নয়েজটা কমাইতে থাকবে, যত বেশি আবরণ দিবা তত কমতে থাকবে। বুঝতে পারছি, এই হলো কথা। আর যদি আবরণ থাকে তাহলে তো মনে করো যে তোমার আলটিমেটলি কি হবে? ইএমআই প্রভাব বেড়ে যাবে, নয়েজ বেড়ে যাবে। কারণ ভাই নরমাল একটা ইলেকট্রন, মানে তোমার তো ইলেকট্রিক্যাল সিগন্যাল তুমি পাঠাইতেছো, সিগন্যাল যখন এটার মধ্যে দিয়ে যাবে, সে মনে করো খুব সুন্দর মতো যাচ্ছিল, তার মাঝকে দিয়ে একটা ইএমআই আছে, তার প্রভাবের কারণে ফোর্স ক্রিয়েট করে ধরো এই নয়েজটাকে পুরা নষ্ট করে দিতে পারে। সরি, নয়েজ তো ডিস্টার্ব করে না, তোমার যে সিগন্যালটা ছিল সেটাকে মনে করো যে ডিস্টার্ব করে দিতেছে, তখনই হইতেছে কি পুরো জিনিসটাই একটা নয়েজ ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা হলো সেই ইএমআই প্রভাব। তো তারের মধ্যেও এই জিনিসটা করতে হবে, যত বেশি আবরণ দিবা তত ইএমআই প্রভাব কমতে থাকবে। বুঝতে পারছি? তার মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেখানে যাইতেছে সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ ইএমআই প্রভাব যাতে কমে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আশা করি কনফিউশন নাই। তাহলে এইটা যেহেতু বুঝে ফেলছি, তো আচ্ছা, এই স্লাইডটা একটু আগে রাখা উচিত। তারা এই স্লাইডটা একটু আগে রাখি। এই স্লাইডটা হইলো আচ্ছা, এই স্লাইডটা তোমরা পায়ে যাবা, কোনো সমস্যা নাই, এই স্লাইডটা ঠিক আছে। তার মানে আমরা বলতে পারতেছি যে এই হলো কাহিনী। এই কারণে দেখবা যেহেতু ইউটিপির ক্ষেত্রে আবরণ কম, মানে আবরণটা কম, তাই ইএমআই প্রভাব অনেক বেশি। কিন্তু এইটা আসলে এসটিপির ক্ষেত্রে ইএমআই প্রভাবটা আগের মানে ইউটিপির থেকে কম হয়। কেন ইউটিপির থেকে কম হয়? কারণ ওটার ওই যে আবরণ বেশি। এখন তোমাকে আমি একটা মানে সলিড একটা কারণ বলি। এখানে একটা জিনিস দেখো তো, তারপরে বলছে ভাই ইএমআই প্রভাব হ্রাস পায়।
ইসরাত জাহান বলছে ভাইয়া ওয়াও ওকে, ইএমআই প্রভাব হ্রাস পায় কিন্তু একেবারে কমে যায় না, কেন? এটা উত্তর দিয়ে দিই। সেটা হলো তুমি আবরণ ইউজ করছো ঠিক আছে, বাট আবরণের পরিমাণ এত বেশি না বা এত মোটা না যে একেবারে ইএমআই প্রভাব হ্রাস করে ফেলতেছে। আর একটা জিনিস মনে রাখবা, টুইস্টেড পেয়ার কেবল অনেক চিকন হয়। চিকন মানে বেশি চিকন। তো এই চিকন তার বেশি দূর নেওয়া যায় না। বেশি দূর নিলে কি হয়ে যাবে? বেঁকে যাইতে পারে। আর বেঁকে গেলেই নষ্ট হয়ে যাবে। এই কারণে তোমরা একজনে জিজ্ঞেস করছিলে ভাইয়া ১০০ মিটার দূরত্বের পরে নেয় না কেন? চিকন তার। বেশি চিকন তার নিয়ে গেলে অনেক সময় ছিঁড়ে যেতে পারে। তারপরে নষ্ট হয়ে যেতে পারে, বাইকে যেতে পারে। আবার যেহেতু চিকন তার সেটা ইএমআই প্রভাবও দেখা যায় আলটিমেটলি বেশি নিতে পারে না। বুঝতে পারছি? তো আমাদের মোটামুটি সবকিছু আমরা এখানে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? ওকে। এরপরে দেখো কি আছে? কোএক্সিয়াল কেবল। দুইটি পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা যায়। তা আমরা কোএক্সিয়াল কেবলে ঢুকলাম। তাহলে কি বলছে? দুটি পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়, যার ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করতে ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখতে এদের মাঝে একটা অপরিবাহী পদার্থ রাখা হয়। এর ব্যান্ডউইথ এত 200 এমবিপিএস। কি বুঝলাম? কিছুই বুঝলাম না। এবার আমি একটু সুন্দর করে বুঝাই। ফার্স্টে দেখো, এটা হলো আউটসাইড জ্যাকেট। আউটসাইড জ্যাকেট বিশাল মোটা তার, সরি মোটা হলো আবরণ। ঠিক আছে, বিশাল মোটা আবরণ। ওই যে গন্ডারের চামড়া, ঠিক আছে, ধরো যে গন্ডারের চামড়া বাইরে দিয়ে রাখছে। এর ভিতরে আবার কন্ডাক্টিং শিল্ড, ঠিক আছে, এইটা আবার পরিবাহী, ঠিক আছে, একটু পরিবাহী আছে কন্ডাক্টিং শিল্ড। এই কন্ডাক্টিং শিল্ডের ভিতরে আবার ইনসুলেটিং লেয়ার, মানে অন্তরক পদার্থ। অন্তরক মানে কি? বাইরের আবরণের সাথে মনে করো যে রিঅ্যাক্ট করবে না, অন্তরক। ওর সাথে কোনো ইএমআই এর কোনো সম্পর্ক নাই। ভিতরে হলো মেন কন্ডাক্টর, ঠিক আছে, ভিতরে হলো মেন পরিবাহী। তার মানে কতগুলা লেয়ার, এই লেয়ারের ভিতর দিয়ে ডেটা যায়। পরিবাহী, পরিবাহী মানে কি? একজন লিখছে পরিবাহী মানে কি? পরিবাহী মানে হলো যেটার মধ্যে দিয়ে আর কি খুব সহজেই ইলেকট্রিসিটি প্রবাহিত হইতে পারে। ঠিক আছে? কন্ডাক্টিং শিল্ড কি? এটাও পরিবাহী একটা শিল্ড। এর উপরে আবরণ দিয়ে রাখছে। এবং ৪টা লেয়ারে। এই কারণে লেখছে দেখো, দুইটা পরিবাহী, দুইটা পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থ। দেখো, এইটা পরিবাহী, এইটা পরিবাহী, এইটাও পরিবাহী, এটা হলো পরিবাহী শিল্ড বলতে পারো তুমি। পরিবাহী শিল্ড। তার মানে এইটা পরিবাহী আর এইটা পরিবাহী। এবং দুইটা পরিবাহীর মাঝে একটা কি ইনসুলেটিং লেয়ার, মানে অপরিবাহী পদার্থের মাঝে সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়, যার ভেতরের পরিবাহী, যার ভিতরে যে পরিবাহীকে আচ্ছাদিত করতে ও বাইরের পরিবাহী এটার মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে? এই হলো খুব সুন্দর একটা জিনিস। এই তারটা মোটামুটি তোমরা সবাই দেখছো। কোএক্সিয়াল কেবল দেখো নাই এমন মানুষ খুব কম। কোএক্সিয়াল কেবল তোমাদের বাসাবাড়ি সবাই দেখছো। এটা হলো আমাদের ডিশের লাইনের, ঠিক আছে, আমরা যে বাসাবাড়িতে ডিশের লাইন ইউজ করতাম, সেই ডিশের লাইনে এই তার ব্যবহার করা হয়তো। ওই মোটা যে কালো তারগুলা দেখতে, এটাই সেই ডিশের লাইনে ব্যবহৃত হতো। ঠিক আছে, এটা হলো সেই ডিশের লাইনে ব্যবহৃত হতো। কে কে দেখছো? সবগুলাই দেখছো। এই যে কালো কালারের, এটা হলো সেই ডিশের লাইন। ওইটা দেখছো কখনো? কতটা শক্ত। তোমার বাসায় যদি আজকে থাকে একটু কাইটা দেখবা, কাইটা কাইটা দেখবা যে এই জিনিসগুলা তুমি পাবা। ঠিক আছে, টিভির তার, ঠিক আছে, ডিশ লাইনে আমরা ব্যবহার করি। বাইরে দেখবে যে অনেক শক্ত, আর ভিতরের যে কোর, মানে এই যে ভিতরে যে সেন্ডাক কন্ডাক্টর, এটা দেখবা যে পুরাই কপারের, অনেক শক্ত। ঠিক আছে, অনেক শক্ত। বুঝতে পারছি। দারুণ একটা জিনিস, কোএক্সিয়াল কেবল অনেক মজবুত এবং ইএমআই প্রভাব অনেক অনেক কমে যায়। ঠিক আছে, এই সেই মনে করো জিনিস আমাদের বাসায় আছে। ওকে, এখন কোএক্সিয়াল কেবল বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামা তার একই থাকার দরুন এর নাম কোএক্সিয়াল করা হয়েছে। এই ফার্স্টের জিনিসটা হলো কি, বাইরের শিল্ড, বাইরে একটা শিল্ড ছিল না, এই যে এরকম একটা বাইরের শিল্ড ছিল, পরিবাহী শিল্ড। এই পরিবাহী শিল্ডের ভিতরে আবার কি ছিল? এই হলো অপরিবাহী জিনিস ছিল। ঠিক আছে, এই হলো অপরিবাহী জিনিস ছিল। এই অপরিবাহী জিনিসের ভিতরে যে জিনিসটা ছিল সেইটা হইলো তোমার মনে করো যে কি, কন্ডাক্টর আর কি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো তো, আমি যদি এইটার
অক্ষ চিন্তা করি, দেখো সেম অক্ষতেই আছে, সবাই সেম অক্ষতে আছে। এখন যেহেতু সেম অক্ষতে আছে, তার মানে এইটা আর এই যে এইটা, এই দুইটা তো মনে করো যে আমার পরিবাহী। এখন যেহেতু সেম অক্ষতে আছে, এই কারণে লিখছি যে যেহেতু তারের অক্ষ একই থাকার ফলে কোএক্সিয়াল, মানে একই এক্সিস বিশিষ্ট তার বলা হয়। ঠিক আছে, একই এক্সিস বিশিষ্ট তার বলা হয়। হৃদৃতা চক্রবর্তী বলছে কাটলে মাও কেটে ফেলবে। আরে বাবা, তুমি আসলে ডিশের লাইন আছে তার মাঝখানে যে কেন কাটবা? তোমার যদি অবশিষ্ট অংশ থাকে তাহলে তুমি কাটতে পারো। তুমি এখন মনে করো সবাই সুন্দর মতো মনে করো টেলিভিশন দেখতেছে, সবাই মনে করো দেখতেছে, মনে করো যে ওই মনে করো ভারতীয় বাংলা কোন একটা সিরিয়াল, ঠিক আছে, কোন একটা সিরিয়াল দেখতেছে যেখানে নায়ক আর নায়িকার 100 বছর পরে আবার হঠাৎ করে দেখা হয়েছে, আর ধিনতানা 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 আওয়াজ হইতেছে, এর মাঝখানে তুমি যে ডিশের লাইন ঠুস করে কাটে দিছো। তো সবাই ধিনতানা ধিনতানা দেখতেছে, তার মাঝখানে যা ধরো যে তুমি ডিশের লাইন কাইটা ফেললে তো সমস্যা, তখন তো তোমার পিটাবে। ঠিক আছে, এক্সট্রা যদি তার থাকে তখন ওইটা দেখো। ঠিক আছে, ওকে। তার মানে জিনিসটা হলো যে আমরা হলো বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার কারণে দেখো একই অক্ষতে আছে। যদি একই অক্ষতে থাকে তখন সেটাকে আমরা বলতেছি কোএক্সিয়াল, মানে একই এক্সিয়ালের সাথে মিলে। বুঝতে পারছি, একই এক্সিয়ালের সাথে মিলতেছে। কোএক্সিয়াল কেবলে ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি থাকে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা তথ্য। কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি থাকে। এইটা সৃজনশীল অনেক সময় বিভিন্ন ভাবে বুঝায়, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, যে এটা আসলে কি বোঝাইছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা মনে রাখতে হবে যে কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট অবশ্যই টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, এটা মনে রাখবা। এটা কিন্তু অনেক সময় তোমার নোটে চলে আসতে পারে, কোএক্সিয়ালে কিন্তু এটা বেশি থাকে। কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার লস অপেক্ষাকৃত কম। ডেটা ট্রান্সফার লস কেন কম বা নয়েজ কেন কম হয়? কারণ এটা আসলে অনেক শক্ত আবরণে ঢাকা থাকে, এই কারণে সহজে বাস্তবায়ন যোগ্য। ঠিক আছে, ওই যে আবরণ বেশি থাকে, তার ডেটা ট্রান্সফার লসটা কম হয়, ইএমআই প্রভাব কম পড়ে। ঠিক আছে, ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মাধ্যমে প্রেরণ করা যায়। খুবই সুন্দর কথা। কেবল টিভি, এই যে দেখো তোমরা বলছিল কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারছি, খুব সুন্দর মতো ব্যবহৃত হয়। এটা হলো কোএক্সিয়াল কেবল। বুঝতে পারছি। মিম বলছে ভাইয়া অনেক কাটছে, খুব শক্ত তার এটা। মানে মিম যেমনে খুব গৌরব নিয়ে বলছে ভাইয়া আপনি আমাকে চিনেনি না, এককালে যে কত তার কাটছে, আপনি আমাকে আজকে তারের কাহিনী বুঝাইতেছেন। তার কেটে কেটে এক সময় আমি সাম্রাজ্য চালাইছি। মানে সে কি সুন্দর গর্ব করে বলতেছে, ভাই কোন ব্যাপার, কেটেই ফেলছি, কত কাটছি। এটা তো আসলে আপনি আমাকে কি বুঝাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি অনেক কাটাকাটি করছো, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা সামনে যদি যাই তাহলে দেখো কি আছে। কোএক্সিয়াল কেবলে কিছু প্রকারভেদ আছে। এখন কোএক্সিয়াল কেবলে যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করি, একটা হলো থিন নেট আর একটা হলো ঠিক নেট। দুইটা থিন নেট আর একটা ঠিক নেট। খুবই সুন্দর জিনিস থিন নেট ঠিক নেট। এখন থিন নেটটা জিনিসটা দেখো, খুবই সুন্দর মতো একটা কথা বলছে। থিন নেট জিনিসটা কি? থিন নেট হইল হালকা ও নমনীয় তার। ঠিক আছে, থিন নেট হইল হালকা ও নমনীয় তার, আর থিক নেট হইল এই ইনফরমেশনটা অনেক বেশি মনে রাখতে হবে। দুই ধরনের কোএক্সিয়াল কেবল আছে, একটা হলো থিন নেট আর একটা থিক নেট। থিন নেট কি বলছে? থিন নেট হলো হালকা, যে জিনিস হালকা বেশি সেটার জিনিসটা মোড়ানো যায়। ঠিক আছে, নমনীয় তার। থিন নেট মানে কি মোড়ানো যায়। এখন জিনিসটা কেমন? থিন নেট ধরো যে তোমাদের কার কথা বলবো, ধরো যে তোমাদের তানজিম ভাইয়া অনেক চিকন চাকন মানুষ। এখন চিকন চাকন মানুষকে ধরো যে ধরে আমরা মনে করো ঠুস করে এরকম মনে করো যদি করি আর কি, তো মনে করো যে খুব বেশি ব্যথা পাওয়া যাবে না, তারা করা যাবে আর কি। সে মনে করো এক্সারসাইজ করতে পারবে খুব সুন্দর মতো, হালকা তাই নমনীয়, মানে ফ্লেক্সিবল। এখন ধরো যে ঠিক নেট, ঠিক নেট একটু মনে করো ভারী আর কি। তো মনে মনে কোনো একজন মেন্টরের কথা তোমরা ভাবো, আমি কোন কারো নাম নিব না, ধরো যে একটু ভারী, এখন কেউ একজন আর কি। তো সেই লোককে কি তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা?
কার কথা বলতেছি আর কি। তো এখন ভারী, ঠিক আছে, থিকনেট হলো একটু ভারী, নন ফ্লেক্সিবল কেবল। তাহলে থিকনেট ওই কে এই নাম লেখা যাবে না, এই নাম লেখা যাবে না, এই কথা নাম লেখা যাবে না, ঠিক আছে। আমি কিন্তু কারো নাম বলি নাই, ঠিক আছে। তো নন ফ্লেক্সিবল কেবল, তো এইটা আসলে থিকনেট, মানে যে জিনিসটা ভারী বেশি সেই জিনিসটা ফ্লেক্সিবল কম হয়, ঠিক আছে। সেই জিনিসটা কি হয়, ফ্লেক্সিবল কম হয়, আর ফ্লেক্সিবল কম হইলে সেই জিনিসটাকে বাঁকানো যায় না, বাঁকাইলেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি কারো নাম বলি নাই, তোমরা যার কি নাম ভাবছো আমি জানি না, ঠিক আছে। তো এই জিনিসটা হলো বাঁকানো যায় না, বুঝতে পারছে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে, সেইটা হলো কি, এটাকে বলা হয় 10^2 নামে ডাকা হয়, 10^2 নামে ডাকা হয়। সেম জিনিস এইটাকে 10^5 নামে ডাকা হয়, ঠিক আছে। এটাকে 10^5 নামে ডাকা হয়, এটা মনে রাখবা। তার মানে থিননেটকে আমরা যেটা বলতেছি এটা হলো 10^2 নামেও পরিচিত, থিননেট হলো 10^2 নামে পরিচিত, আর থিকনেট এটা হলো 10^5 নামে পরিচিত। 10^5 জিনিসটার মানে কি বুঝাইতেছে, ঠিক আছে, একটু ভালো মতো বুঝবা, একটু ভালো মতো বুঝবা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই দুইটা জিনিস বুঝলাম, এখন এটা আসলে যদি আমরা একটু সুন্দর করে বুঝাই যে আসলে কি বুঝাইতেছেন ভাইয়া, 10 ধরো n যদি এরকম থাকে, যদি এরকম আমরা হিসাব করি আর কি, তুমি মনে রাখার জন্য এটা ভাবতে পারো, সেটা হলো 10 মেগাবিট n মিটার দূরত্বে, n মিটার দূরত্বে, এটা হলো প্রতি সেকেন্ডে। এখন তুমি আসলে 10^5 এর এই ফর্মুলাটা অনেকটা, অসুস্থ আজকে একটু কম পারলে হয় না, না কোনো সমস্যা নাই, আমি পারবো না, প্যারা নাই। 10^2 মানে হইলো, ও আচ্ছা এখানে আরেকটু সুন্দর করে দিই, n ইন্টু 100 ধরো, তার মানে n ইন্টু 100। আচ্ছা এখন 10^n মানে হইলো জিনিসটা এরকম, 10 মেগাবিট ডেটা, 10 মেগাবিট ডেটা, 10 মেগাবিট ডেটা কোন ধরনের রিপিটার ছাড়া অলমোস্ট 200 মিটার, 2 ইন্টু 100 অলমোস্ট 200 মিটার দূরত্বে ডেটা পাঠাইতে পারে। এই কারণে এটা নাম দিয়েছি আমরা 10^2। তো এটা অনেকটা দেখো হিসাবে 200 মিটার আসতো, তো অ্যাপ্রক্সিমেট 185 মানে 200 এর কাছাকাছি, ঠিক আছে, 200 এর কাছাকাছি, 200 এর কাছাকাছি 10^2, 200 এর কাছাকাছি। তেমনি 10^5 মানে হলো 500 মিটার দূরত্বে 10 মেগাবিট ডেটা 5 সেকেন্ডে পাঠায় দিকে, এর নাম 10^5, ঠিক আছে, 10^5। তো এটা অনেক সময় মনে থাকে না, অনেকে 200 লিখে ফেলে, বাট এটা একটু 200 কাছাকাছি, বাট এটা আসলে 185 মিটার পর্যন্ত দেয়। তার মানে 10 মেগাবিট ডেটা প্রতি সেকেন্ডে এত ইনটু এত মিটার দূরত্বে, এন কত 2, 2 ইনটু 100 কত 200 মিটার, যদিও 200 এর কাছাকাছি, তার মানে 185 যায়, এক্সাক্ট যদি বলি তাহলে হলো এটা আসলে 200 মিটারের কাছাকাছি, আর এটা একদম ডাইরেক্ট 500 মিটারই যায়। থিননেট থিকনেট, ঠিক আছে, থিননেট আর থিকনেট, থিননেটে কত যাইতেছে দেখো 185 মিটার মানে হলো অনেকটা 200 এর কাছাকাছি আর কি, আর ওইটা হলো তোমার মনে করো যে থিকনেটে কত 500 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবিট যায়। জাস্ট এখানে যা আছে জাস্ট মনে রাখার জন্য, এটা জাস্ট মনে রাখার জন্য, তুমি যদি এমনি মনে রাখতে পারো তাহলে ভালো, কোনো সমস্যা নাই, আর যদি না মনে থাকে তাহলে জাস্ট একটু পড়ে নিও যে কত আছে, কোনো ধরনের রিপিটার ছাড়াই 10 মেগাবিট, ওই যে দেখো 10 মেগাবিট ডেটা, কারণ এখানে কত 10 মেগাবিট ডেটা কত মিটার দূরত্বে 2 ইন্টু 100, এই এন এর জায়গায় 2 বসাবো, 2 ইন্টু 100 তার মানে 200 মিটার, 200 এর কাছাকাছি 185। আবার এটার ক্ষেত্রে 10 মেগাবিট ডেটা, এই যে দেখো 10 মেগাবিট ডেটা বেস 5 মানে কত 500 মিটার দূরত্বে, বুঝতে পারছি, ওকে। এন ইন্টু 100 ভাই 10 না, মিটার দূরত্বে। জিনিসটা জাস্ট আমি একটা ফর্মুলার মতো বানায় নিছি যে তোমরা যাতে এটা ভালো মতো বুঝতে পারো, ওকে। এরপরে দেখো থিননেট ও থিকনেটের যদি আমরা একটু পার্থক্য দেখি,
কি আছে? থিন নেট হলো নরম, ঠিক আছে, থিন নেট নরম হালকা, এর তার ভারীও নন ফ্লেক্সিবল। ব্যাস কত? এই তারের ব্যাস 0.25 ইঞ্চি, এটার ব্যাস কত? 0.50 ইঞ্চি, তার মানে অনেক বেশি। বুঝতে পারছো? রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়, আর এটা হলো রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ইউজ করা যায়। বুঝতে পারছো? এটারে বলা হয় 10^2 নামে ডাকা হয়, আর এটাকে 10^5 নামে ডাকা হয়, 10^5 নামে ডাকা হয়। বুঝতে পারছে? আশা করি বুঝতে পারছো। রিপিটার কি জিনিস? রিপিটার হলো দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে, গ্লুকোজের মতো। তোমরা যেমন অনেক সময় মনে করো যে কি হয়, দুর্বল হয়ে যাও, তখন তোমরা গ্লুকোজ খাও, তো রিপিটারও অনেকটা এরকম। রিপিটার হলো দুর্বল সিগন্যালকে, যখন অনেক সিগন্যাল দূরে চলে যায় তখন দুর্বল হয়ে যায়, দুর্বল সিগন্যালকে আবার শক্তিশালী করে, আবারও শক্তিশালী করে। দুর্বল সিগন্যালকে আবারও শক্তিশালী করে, ঠিক আছে। তার মানে রিপিটার হলো এমন একটা ডিভাইস যেটা অনেক দূর চলে যাওয়ার পর পর লাগানো হয়। রিপিটার লাগাইলে দুর্বল সিগন্যালকে আবারও তুমি শক্তিশালী করে, ও আবার এনার্জি পায়, গ্লুকোজ খাইছে, গ্লুকোজ খাওয়ানোর পরেই সে হলো আবার একটা রিপিটার নিয়ে আসে। একটা রিপিটার দেখান, আরে বাবারে, আবার রিপিটার দেখতে চাইতেছে। যাও, তুমি চাইছো বইলা তোমরা যা চাবা তাই আমি করব, ঠিক আছে। ওকে, একটা রিপিটার দেখাই দিই। এই রিপিটার বানান কিন্তু আমি ভুলে যেতে পারি, বুঝছো? রিপিটার, ওকে, এইটা হলো সেই রিপিটার। তো এই হলো সেই যন্ত্রগুলা, সেগুলোকে রিপিটার ডিভাইস, ঠিক আছে। এই ডিভাইসটা দেখতে পারো, এটা অনেকটা রিপিটার, অনেক ধরনের রিপিটার ডিভাইস আছে। তো মেইনলি দেখতে অনেকটা এরকম লাগে আর কি, অনেক অনেক কোম্পানির আছে। তো এইটা হলো এক ধরনের রিপিটার ডিভাইস। তো এই রিপিটার ডিভাইস যখন ইউজ করে তখন দেখা যায় কি সিগন্যালটা আবারও মনে করো যে শক্তিশালী হয়। বুঝতে পারছি? রিপিটার হলো ডিভাইস। এখন রিপিটারের দেখো দুইটা জিনিস, দুইটা পোর্ট আছে। দেখো রিপিটারে এই জায়গায় দেখো দুইটা দুইটা পোর্ট আছে, দেখছো? দুইটা দুইটা কালো কালো জিনিস এখানে পোর্ট, একটায় তার ঢুকায়, আরেকটায় হলো, আচ্ছা আরো একটু জুম করবো, ওকে, ওকে, এই যে এই জায়গাটায় দেখো দুইটা আছে, একটা দুইটা। এখন দুইটা কেন ভাইয়া? এটা দুইটা, এটা ভাই রাউটার না, ঠিক আছে, রাউটারের মতো দেখতে, বাট রাউটার না, ঠিক আছে। এটা রাউটার না ভাইয়া, তোমার বাসার যে যেটা আছে ওইটা রাউটার ভাইয়া, এটা রাউটার না, এটা হইলো রিপিটার, ঠিক আছে। নন ফ্লেক্সিবল কি মানে ভাইয়া? নমনীয় না, মানে ধরো আমার শরীরে এমন, আমি যদি এরকম করতে যাই, অত বেশি নমনীয় না। যারা খুব মনে করো চিকন, যারা খুব খেলাধুলা করে তারা খুব নমনীয়, দেখবে যে খুব ফ্লেক্সিবল, ঠিক আছে, অনেক কিছু করে ফেলতে পারে। এটা ওয়াইফাই রাউটার না রে ভাই, এটা ওয়াইফাই রাউটার না, ওয়াইফাই রাউটারের মধ্যে দেখতে। তো এখানে দেখো নিচে দুইটা মনে কর পোর্ট আছে, একটা তার ঢুকায়, আরেকটা থেকে তার বের হয়। তার মানে যেটা দুর্বল সিগন্যাল, ওই তারটা এখানে ঢুকানো হয়, পরবর্তীতে গ্লুকোজ খাওয়ানোর পরে, গ্লুকোজ খাওয়ান, মনে করো যে সিগন্যালটা গ্লুকোজ খাওয়া হয়েছে, দোস্ত, এখন সিগন্যালকে গ্লুকোজ খাওয়ানোর পরে, ধরো আসলে খাওয়ায় না, মানে কিছু একটা মডিফিকেশন হয়, মডিফিকেশন করার পরে যে সিগন্যালটা বের হয় এখান থেকে, সে তারটা হইলো তোমার মনে করো অনেক সিগন্যালটা আগের থেকে স্ট্রং হয়। বুঝতে পারছি? এই স্ট্রং করার জন্য আলটিমেটলি এই রিপিটার গুলা ইউজ হয়। ওকে, তাহলে আমরা ব্যাক করি। রিপিটার বুঝে ফেললাম, রিপিটারের কাজ বুঝে ফেললাম। এবার সামনে যদি যাই, এরপরে হলো ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল, যেটাই তুমি বল না কেন, ঠিক আছে। নিশাত তাবাসসুম, আমার কাছে আপাতত নাই রিপিটারটা, বাট রিপিটার থাকলে অবশ্যই তোমার দেখাইতাম। ওইটা দুইটা তার আছে, জাস্ট তুমি লাগাই দিলেই হয়ে যাবে। ওকে, ওকে, ঠিক আছে। এখন ফাইবার অপটিক্যাল কেবল কি? অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো পরিবহনে সক্ষম, যা আলো পরিবহনে সক্ষম, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো পরিবেশন, আঁশ বলতে বলতেছে কেন, অনেক চিকন থাকে, তন্তুর মতো, ঠিক আছে, অনেক চিকন থাকে। তোমরা কাটা দেখছো, ছোট ছোট মাছের কাটা, তার থেকেও চিকন, এন্ড এই চিকন হইলে এক একটা তার,
তো এইটাই হলো ফাইবার অপটিক্যাল কেবল। এর মজার বিষয় হলো ফাইবার অপটিক্যাল কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর এত থেকে এত ন্যানোমিটার স্বচ্ছ এবং তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায়। সিগন্যাল কি হয়? দীর্ঘ দূরত্বে নেওয়া যায়। যেহেতু আলো ইউজ করে এবং মনে করো যে ইনফ্রারেড ইউজ হয় আলটিমেটলি, সেটা এই কারণে দেখা যাইতেছে। এই যে দেখো আমাদের তন্তুর মতো অনেক ছোট ছোট তন্তু অনেক জোরে যাইতে পারে। আলো যেহেতু অনেক স্পিডে যাইতে পারে, এই কারণে দেখা যায় ডেটা ট্রান্সফার রেটটা অনেক বেশি আসে ফাইবার অপটিক্যাল কেবলে। তো এই কারণে দেখো ফাইবার অপটিক্যাল কেবলের ৩টা মেন অংশ আছে। একটা হলো কোর, একটা ক্ল্যাডিং, এটা জ্যাকেট। কোর বলতে একেবারে ভিতরের যে অংশটা, এই যে একদম ভিতরের যে অংশটা সেটা হলো আমাদের কোর। এইটাই হলো মেন কোর। তার উপরে হলো ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর উপরে আমাদের জ্যাকেট। ঠিক আছে, মাঝে মাঝে আর একটা দুইটাতে মনে করো যে আবরণ থাকতে পারে। তো মেইনলি আমরা জিনিসটা যে বুঝলাম সেটা হলো, ধরো এইখানে মনে করো যে আমার হলো কোর, ঠিক আছে, এটা হলো কোর। তাহলে কোরের উপরে আলটিমেটলি কি আছে? ধরো কোরের উপরে আলটিমেটলি আছে হলো ক্ল্যাডিং। ঠিক আছে, এই হলো ক্ল্যাডিং। ধরো ক্ল্যাডিং আছে, ক্ল্যাডিং মানে আবরণ, ধরো কিছু একটা আবরণ। এই হলো আবরণ আছে। আবরণের উপরে আবার একটা সুন্দর জিনিস আছে, আবরণের উপরে ধরো আছে হলো জ্যাকেট। ঠিক আছে, এই আবরণের উপরে আছে হলো জ্যাকেট। এই হলো তোমার জ্যাকেট, এই হলো তোমার জ্যাকেট, এই হলো তোমার জ্যাকেট। এখন আলো কোন দিক দিয়ে যায়? আলো এই যে মেন যে ভিতরে যে কোরটা আছে, ৩টা আবরণ আছে, এই কোরের ভিতর দিয়ে যায়, যাই হলো এরকম এরকম আলো যায় এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে বের হয়। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে এবং আস্তে আস্তে দেখা যায় যে তোমার মনে করো যাইতেছে। তো এই হলো আমাদের আলো। এটাকে তুমি সেই আলো বলতে পারো, আলোক সিগন্যাল বা আলোক সিগন্যাল। ঠিক আছে, আর এই হলো ৩টা আবরণ। ৩টা আবরণের যদি সুন্দর করে নাম দেই, ঠিক আছে, ৩টা আবরণের সুন্দর নাম দেই। এই বাইরেরটা হলো জ্যাকেট। ঠিক আছে, বাইরেরটাকে বলতেছি আমরা জ্যাকেট। এই গোলাপি অংশটাকে আমরা বলতেছি ক্ল্যাডিং। ঠিক আছে, ক্ল্যাডিং। আর ভিতরের যে অংশটা আছে তারের, সেটাকে আমরা বলতেছি মেইন কোর। কোরের ভিতর দিয়ে সেই আলোক রশ্মি আমরা লেজার আকারে পাঠিয়ে দিই, সেইটাই পরবর্তীতে আমরা ইউজ করি। এই ৩টা অংশ আমাদের মনে রাখতে হবে। এবং ভিতরের যেই মনে করো সবুজ রঙের যে জিনিসটা দেখতেছো, এদিক দিয়ে আলো যায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বাফার কোটিং কি? কোটিং মনে করো যে আরেকটু মনে করো এটাকে শক্তিশালী আবরণ দেওয়ার জন্য অনেক সময় বাফার কোটিং দেওয়া হয়। তবে সব জায়গায়, ভাইয়া বলেছে বাফার কোটিং দেন না, সব জায়গায় বাফার কোটিং থাকে না। সব ধরনের ফাইবার অপটিক্যাল কেবলে বাফার কোটিংটা থাকে না। ঠিক আছে, কিছু কিছু থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। মেন এই ৩টা অংশ থাকে, এই কারণে আমি এটাই আঁকার সময় বাফার কোটিংটা দেই নাই। কিছু কিছু জায়গায় বাফার কোটিং থাকে, কিছু কিছু জায়গায় বাফার কোটিং থাকে না। বুঝতে পারছি? মেন এই ৩টা জিনিস তোমার এনশিওর করতে হবে। কিছু কিছু কোম্পানিরা ইউজ করে যে না আরেকটু শক্তিশালী করার জন্য, বাইরের আবরণটা শক্ত করার জন্য একটা বাফার কোটিং ইউজ করে। অনেক জায়গায় আবার ইউজ করে না। বুঝতে পারছি? মেইন এই ৩টা জিনিস তোমার মাথায় রাখতে হবে। ভাই আপনাকে অনেক চেষ্টা করেও বুঝতে পারে না। ঠিক আছে, খুব সুন্দর জিনিস যে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ মানে কি? ও বাইরে চলে যেতে চায় আবার ভিতরে আসে। বাইরে চলে যেতে চায় আবার ভিতরে চলে আসে। এভাবে করে ধাক্কা খাইতে 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 মনে করো যে কি হইতেছে? আলো যাইতেছে। এখন এইটার একটা খুব সুন্দর একটা উদাহরণ দেই। ঠিক আছে? ধরো একটা পিং পং বল, ছোট একটা বল। এখন ছোট একটা বল, ধরো সিঁড়ি আছে তোমার সামনে, একটা সিঁড়ি। তুমি জাস্ট আস্তে করে ছাইড়া দিবা। একটা পিং পং বল ধরো তুমি আস্তে করে ছেড়ে দিলা। পিং পং বল কি হবে? ফার্স্ট এর স্টেপ এসে ঠাস করে ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে। এই যে মনে করো যে অভ্যন্তরীণ মনে যাইতেছে, বাট আলোর ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো এইভাবে করে ধাক্কা 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 খাইতে 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 যাবে। ভাই আপনার বুঝানো সুন্দর আছে, ওকে। ক্ল্যাডিং কি ভাইয়া? ক্ল্যাডিং হলো কোরের উপর একটা আবরণ। এই আবরণ এমন আবরণ যে আসলে আলোটাকে শোষণ করতে তেমন একটা দেয় না। মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণ হইয়া দাঁড়ায়। যে পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলনটা সেটা যেন হইতে পারে, সেই কারণে ক্ল্যাডিং ইউজ করতে হয়। কারণ কোরের মধ্যেই যাতে হয়, যাতে বাইরে আর আলো না যায়। বুঝতে পারছি? এই কারণে ক্ল্যাডিংটা ইউজ করা হয়। ওকে। তো এইখানে দেখো অনেক সুন্দর করে ফাইবার অপটিক্যাল কেবলের কথা বলা আছে।
ফাইবার অপটিক্যাল কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরণাঙ্ক বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। ঠিক আছে, কেন্দ্রের অংশের প্রতিসরণ যেহেতু বেশি, প্রতিসরণাঙ্ক যেখানে বেশি সেখানে প্রতিফলন মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ঠিক আছে, পূর্ণ প্রতিফলন হবে। আর ক্ল্যাডিং এর প্রতিসরণাঙ্ক কম, তাই আলো আর ওদিকে যায় না। ওকে, তারপরে দেখো যে অংশের প্রতিসরণাঙ্ক বেশি তাকে কোর বলে। ঠিক আছে, কোর হলো ভিতরে থাকে কারণ প্রতিসরণাঙ্ক বেশি। ঠিক আছে, যে অংশে প্রতিসরণাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে, ক্ল্যাড বাইরে থাকে। প্রতিসরণের পার্থক্যের কারণেই মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো ধরনের লস ছাড়াই কোরের ভিতর দিয়ে আলো যেতে পারে। তবে কোরের ভিতর দিয়ে আলো আটকে থাকার প্রক্রিয়াতে সাধারণত পূর্ণ অভ্যন্তরীণ থেকে ভিন্ন প্রক্রিয়া। ওকে, ফাইবার অপটিক কমিউনিকেশনে ব্যবহৃত আমরা বলছি যে এটার মাধ্যমে আলটিমেটলি আমরা মনে করো যে ব্যবহার করতে পারি, এবং এটা অত্যন্ত ভঙ্গুর বলে, ভঙ্গুর মানে ভাঙা যায়, যেহেতু অনেক চিকন ভাঙা যেতে পারে, তাই খুব সহজ মানে আবরণ দিয়ে এটাকে আসলে ঢেকে রাখতে হয়। এবং সুন্দর সুন্দর অনেক কথা আছে, এটা আমরা বলতেছি, বুঝতে পারছি? ওকে, এখন আমাকে একটা জিনিস বলো তো, ফাইবার অপটিক কেবলে ইএমআই প্রভাব কি তেমন একটা পড়বে? ইএমআই প্রভাব তেমন পড়বেই না। কারণ কি জানো, আলোক সিগন্যাল ইউজ করছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করি নাই, আলোক সিগন্যাল ইউজ করছে। আলোক সিগন্যাল তেমন একটা মনে করো কি বলে ইএমআই দ্বারা প্রভাবিত হয় না, খুব কম হয়, মানে হয়ই না বলতে গেলে। আচ্ছা, এরপরে আসতেছি আমরা ওয়্যারলেস কমিউনিকেশনে। ওয়্যারলেস মানে কি? তারবিহীন। এখন আমরা এতক্ষণ পর্যন্ত তার নিয়ে অনেক কিছু পড়ছি, এখন আমরা তারবিহীন যোগাযোগে ঢুকলাম। তারবিহীন মানে ওয়্যারলেস, কোনো ধরনের তার যুক্ত থাকে না। দেখো আমরা খুব সুন্দর মতোই দেখতে। ভাইয়া আইসিটির জন্য কোন বইটা কিনলে ভালো হবে? মুজিবুর রহমানের স্যারের বইটা তুমি কিনতে পারো, অথবা মাহবুবুর রহমান স্যারের বই আছে সেটাও কিনতে পারো, কোনো সমস্যা নাই। বাট মেন একটা বই আছে বোর্ডের, সেটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিবা অথবা কিনে নিবা। মেন বইটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডের যে বইটা আছে। ওয়্যারলেস সিগন্যাল, দেখো যে ওয়্যারলেস সিগন্যাল কত সুন্দর। ওয়্যারলেস সিগন্যাল ধরো যে এখান থেকে মনে করো কি হয়েছে, একজনে সিগন্যাল পাঠাইছে, কেমন আছো তুমি, ঠিক আছে, কেমন আছো তুমি, সে আবার এখান থেকে এখানে পাঠাইছে, আমি খুবই ভালো আছি। মনে কর এখানে সিগন্যাল পাঠাইছে, এখন এখান থেকে আবার মনে কর সিগন্যাল আসছে এই রুমে, ঠিক আছে। এখন সে আবার উত্তর পাঠাইছে এর কাছে, এ আবার মনে করো যে সিগন্যাল পাঠাইছে আরেকটা, এই সিগন্যাল আবার এইটার থ্রুতে এখানে আসছে যে আমি খুবই ভালো আছি। তো এই হলো আলটিমেটলি মনে করো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্র। ঠিক আছে, নিজব চন্দ্র বলতেছে টাওয়ার, হ্যাঁ টাওয়ারের মাধ্যমে আমরা করতে পারি। তো আলটিমেটলি যেই ওয়েভের মাধ্যমে আমরা করি, ওগিয়ের হাউস এটা, ও আচ্ছা কার্টুন, ঠিক আছে। তো এইটা আসলে মোটামুটি আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে হয়। ভাইয়া ঘরগুলো কি বাংলাদেশের? ভাইয়া বিশ্বাস করো এই ঘরগুলো আমার না, সো আমি জানি না আসলে কোথা থেকে নেওয়া হয়েছে। যদি এটা আমার ঘর হইতো তাহলে আমি অবশ্যই তোমাকে জানাইতে পারতাম এটা আসলে কোন দেশের ঘর, বুঝতে পারছি। যেহেতু মনে করো যে আমার ঘর না, তো আমি বলতে পারতেছি না, ঠিক আছে। ওকে, প্রথমেই আসি তারবিহীন মিডিয়া, যে কোনো ধরনের কেবল ছাড়া প্রেরক ও গ্রাহক যে মাধ্যম ব্যবহার করে ডেটার আদান প্রদান করে থাকে তাকে তারবিহীন, মানে তার ইউজ করে না, মোট কথা সহজ ভাষায় বললে এটাই বোঝায়। এটা ঠিক আছে, এটাই হলো বোঝায় যে তার ইউজ করতেছি না, সহজ হিসেব। যেহেতু তার ইউজ করতেছি না, তার মানে আমি আলটিমেটলি এটা আসলে তারবিহীন মিডিয়া আকারে আমার লাগতেছে না, মানে তার তো ইউজ করতেছি না। ঠিক আছে, অনেকে বলতেছে আমেরিকান, ক্যানাডিয়ান হাউস। ওকে, তাহলে এখানে দেখো আমাদের বাস্তব জীবনে কি কি আছে। বাস্তব জীবনে আছে ধরো যে আমরা ব্লুটুথের মাধ্যমে কথা বলতেছি, রেডিওর মাধ্যমে কথা বলতেছি, এই বিষয়গুলো আমাদের কিন্তু আছে। ঠিক আছে, 30 মিনিট বাড়াবো। হুম, ওকে, তাহলে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলে, ব্লুটুথ হতে পারে, শেয়ার ইট, মানে ওয়্যারলেস এর মাধ্যমে আমরা যাই।
তো তারবিহীন মিডিয়ার যদি আমি আসলে প্রকারভেদ নিয়ে আলোচনা করি তাহলে আমাদের ফার্স্টে যেটা লাগতে হবে যে দেখো তাহলে আমরা ৩টা জিনিস নিয়ে বেশিরভাগ আলোচনা করব। প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রকারভেদে সবার ফার্স্টে যেটা আসে সেটা হইলো যে তোমার মনে করো যে রেডিও ওয়েভ, ঠিক আছে? রেডিও ওয়েভ। আরেকটা আছে তোমার মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আরেকটা তোমার ইনফ্রারেড, ইনফ্রারেড। এই হলো আমাদের যদি মনে করো যে কমিউনিকেশনের জন্য তারবিহীন মাধ্যমে আলটিমেটলি আমরা ভাইয়া কতক্ষণ হবে ক্লাস, আরো ধরো 15-20 মিনিট একটু ওয়েট করো আমার সাথে, যারা যারা থাকে আমি দেখি সবসময় যে একদম আমার শেষ পর্যন্ত থাকে ভালো মতো বোঝানোর জন্য। তারবিহীন মিডিয়া অবশ্যই ইনফ্রারেড ইউজ করি আমরা, ঠিক আছে? এখন এই জিনিসগুলো আসলে কি, এগুলো আসলে তরঙ্গ। আমরা তরঙ্গ যদি তোমরা ফিজিক্সে যখন বড় হবা আরো খুব সুন্দর মতো তরঙ্গ শিখবা, কেমিস্ট্রিতে অনেক কিছু পড়বা যে বিভিন্ন তরঙ্গ আছে, কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে ওই তরঙ্গটা আসলে আলটিমেটলি কি হয়, ট্রান্সফার হইতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? এই ট্রান্সফারের উপর ডিপেন্ড করে আসলে ডেটা পাঠানো যায়, ঠিক আছে? এই ডেটা পাঠানোর বিষয়টাকেই আসলে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এই 3টা পদ্ধতি আমরা ভাগ করছি। ভাইয়া ওয়াইফাই রাউটারে কি কেবল ইউজ করা? সাধারণত ইউজ করা হয় না, অন্তত তারবিহীন মাধ্যমে করা যায়। ওকে, ফার্স্টে আসতেছি আমাদের রেডিও ওয়েভের কথা, ঠিক আছে? রেডিও ওয়েভ দেখো, আগেকার জামানায় এরকম টেলিভিশন, তারপরে মনে করো যে আগেকার জামানার টিভি, তারপরে রেডিও, এখানে দেখো রেডিও আছে, এখানে দেখো টিভি আছে। আগেকার জামানায় এরকম অ্যান্টেনা থাকতো, সেটা আসলে রেডিও ওয়েভটাকে ক্যাপচার করতে পারতো এবং ক্যাপচার করার মাধ্যমেই দেখা যেত কি ডেটার আদান প্রদান হইতেছে। খুবই সুন্দর জিনিস, বাট মনে রাখার জিনিস যেটা সেটা হলো যে 3 থেকে 300 কিলোমিটার হার্জ ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকেই আলটিমেটলি রেডিও ওয়েভ বলা হয়, ঠিক আছে? বেতার তরঙ্গকে কি রেডিও ওয়েভ বলা হয়। এই যে হার্জের ফ্রিকোয়েন্সি, এটাই আসলে আলটিমেটলি বড় জিনিস। 3 থেকে 300 কিলোমিটার, 300 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়। এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা সেগুলো জানি, রেডিয়েশনের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে রেডিও ওয়েভও থাকে। ভাইয়া সিঙ্গেল মোড, মাল্টিমোড, লেজার এগুলো আপাতত তুমি তো কেবলমাত্র কলেজে উঠো নাই, ঠিক আছে? আপাতত তো শিখতেছো, আমরা যখন একাডেমিক পড়াবো তখন আরো ডিটেলসে পড়াই দিব ওই জিনিসটা, ঠিক আছে? সিঙ্গেল মোড, মাল্টিমোড ওগুলা আপাতত কেবল পড়া শুরু করো, ঠিক আছে? তারপরে তুমি বাকিগুলাও পড়ে ফেলবা, ঠিক আছে? আমরা তো একাডেমিকে আরো অনেক কিছু পড়বো। তো জাস্ট আগে তো বুঝতে হবে জিনিসগুলা, একদিনই তো সব জিনিস নিয়ে নেওয়া যায় না, তাই না? আস্তে ধীরে ধীরে শুরু করতে হয়, ঠিক আছে? ওকে দেখো, এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিও ওয়েভের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করাকে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়, ঠিক আছে? মনে করো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করাকে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়। বুঝতে পারছি? রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়, এটা আমরা বুঝলাম। তো রেডিও ওয়েভ জিনিসটা আসলে আমরা যদি একটু দেখি, ভিজুয়ালাইজ করার ট্রাই করি, তাহলে আমরা একটু দেখি আরো কোনো সুন্দর সুন্দর ছবি আছে কিনা, আমরা একটু দেখি তোমাদের জন্য কিছু রেডিও ওয়েভের সুন্দর সুন্দর ছবি। এই যে দেখো, অনেক ক্ষেত্রে আমরা আসলে যে ধরনের কম্পাঙ্ক দেখতে পারি, রেডিও ওয়েভ, এই ধরনের ওয়েভ। তুমি যদি এই যে রেডিও ওয়েভের প্যাটার্ন দেখো, মাঝখানে দেখো, এই যে এইখানে দেখো, এই অংশ থেকে এই অংশের যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখি, মানে কিভাবে তরঙ্গ যাইতেছে, ইনফ্রারেড, রেডিও ওয়েভ থেকে ইনফ্রারেডের কিন্তু তরঙ্গের পরিমাণটা কমে যাইতেছে বা খুব মানে কম হয়ে যাইতেছে তাদের পর্যায়কালও, ঠিক আছে? এটা দেখো পর্যায়কাল বেশি। এইভাবে করে আসলে তরঙ্গ তোমার আসলে কি রেঞ্জে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের বিভিন্ন ধরনের তরঙ্গ আমরা পাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। তোমরা আই গেস কেমিস্ট্রিতেও পড়ছো, যদি না পড়ে থাকো ইন্টারে অবশ্যই পড়বা, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আমাদের রেডিও ওয়েভে তৈরি হয়। তো বিভিন্ন ধরনের কিন্তু অলরেডি তরঙ্গ আছে।
ঠিক আছে, বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, এই তরঙ্গ ইউজ করে আলটিমেটলি আমরা করতে পারি। ওকে, তো আমরা মোটামুটি একটা রেডিও ওয়েভ সম্পর্কে এই ধরনের যখন আমরা তরঙ্গ বানাই এই ফ্রিকোয়েন্সিতে, তখন আমাদের এই ধরনের যদি ডেটা ট্রান্সমিট করি তখন সেটা আমরা আসলে রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও ওয়েভ বলতে পারি। এরপরে যেটা আসে সেটা হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের জন্য যেটা আমাদের মনে রাখতে হবে সেইটা হলো যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সাধারণত এই ধরনের ডেটা পাঠানো হয়। ঠিক আছে, পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, ওই ইলেকট্রোম্যাগনেটিক যেটা তরঙ্গকেই বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের জাস্ট চেঞ্জেসটা হলো তোমার ফ্রিকোয়েন্সি মনে করো চেঞ্জ হয়। ইলেকট্রোম্যাগনেটিক বলে কি, ইলেকট্রোম্যাগনেটিক বলতে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল আর ম্যাগনেটিক্যাল সিগন্যাল আলটিমেটলি একই সাথে অনেক সময় যায়। ঠিক আছে, এটা তোমরা আসলে যখন আরো পদার্থবিজ্ঞানে পড়বা তখন শিখবা। ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক্যাল ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড একই সাথে যদি সহাবস্থান করে তখন সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক বলি। ঠিক আছে, এবং কিছু কিছু তরঙ্গ বা অনেক তরঙ্গই দেখবা যে একই মনে করো যে ইলেকট্রোম্যাগনেটিক মানে দুইটা মনে করো ক্ষেত্রই একই সাথে ব্যবহার করে। ঠিক আছে, একই সাথে যখন ব্যবহার করে তখন দেখা যাইতেছে যে আলটিমেটলি কি বলে ডেটা ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, ওই স্পেকট্রাম হলো বর্ণালী, স্পেকট্রাম মানে বর্ণালী, তার মানে কি আকারে তরঙ্গ তোমার যাচ্ছে সেটা তুমি তখন বুঝতে পারবে। আর আমার থেকে আরো ভালো বুঝাইতে পারবে তোমার ফিজিক্সের যারা ভাইয়ারা আছে, তারা তোমাকে খুব ভালো মতো বুঝাই দিবে। ঠিক আছে, যখন ফিজিক্স তুমি পড়বা। আপাতত এইটুকুই বুঝে নাও, ঠিক আছে, একটা তরঙ্গ আর কি এই রেডিও ওয়েভের মতো চারদিকে ছড়িয়ে পড়ে না। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য হলো রেডিও ওয়েভের মতো চারদিকে ছড়ায় পড়ে না। রেডিও ওয়েভ কিন্তু চারদিকে ছড়ায় পড়ে, ঠুস করে চারিদিকে ছড়ায় পড়ে। ভাই একটা ছবি নিব, সরেন। ওকে, নাও। তো সোজাসুজি যায়, তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিট অ্যান্টিনা ও রিসিভার অ্যান্টিনাকে মুখোমুখি থাকতে হয়। কি বলছে, তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার মানে যেটা ট্রান্সমিট করে অ্যান্টিনা ও রিসিভার অ্যান্টিনাকে মুখোমুখি থাকতে হয়। মানে জিনিসটা অনেকটা এরকম, ধরো যে তুমি এখান থেকে যদি ট্রান্সমিট করো, ঠিক আছে, এটা যদি ট্রান্সমিট করো এইটাও তোমার সাথে মুখোমুখি অবস্থানে থাকবে। ঠিক আছে, মুখোমুখি অবস্থানে থাকতে হবে। যদি না থাকে তাহলে যেটা হবে যে তোমার ডেটা ঠিকমতো যাবে না, বুঝতে পারছো, ঠিকমতো পৌঁছাবে না। আর এই যে যে ঘটনাকে মুখোমুখি অবস্থান, এই মুখোমুখি অবস্থানকে বলা হয় লাইন অফ সাইট। ঠিক আছে, মুখোমুখি অবস্থান, মুখোমুখি অবস্থান, মুখোমুখি অবস্থান, এটাকে বলা হয় লাইন অফ সাইট। ঠিক আছে, লাইন অফ সাইট। এই জিনিসটা কেমন, ধরো তুমি তোমার বন্ধুকে কিছু একটা বলতে চাইতেছো। ঠিক আছে, ধরো তোমার বন্ধুকে কিছু একটা বলতে চাইতেছো, ধরো তোমার সামনে আমি কথা বলতেছি। এখন তোমার সামনে আমি কথা বলতেছি, তুমি আমাকে ওই পার থেকে দেখতে পাচ্ছ, মুখোমুখি অবস্থান। এখন আমি ধরো এইদিকে তাকাইয়া তোমার সাথে কথা বলতেছি, এই কেমন আছো, তোমরা কি আমার পড়া বুঝতে পারতেছো? তার মানে আমি কথা বলতেছি এদিকে, তোমরা দেখতেছো আমাকে এদিকে, তার মানে আমরা মুখোমুখি অবস্থানে নাই। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্যটা হইলো আমরা একদম সামনাসামনি থাকবো, না হলে ডেটা ভালো মতো যাবে না। আর এই যে যে মুখোমুখি অবস্থান সেটাকে আমরা লাইন অফ সাইট বলতেছি, সংযোগ স্থল। কিন্তু দেখা গেল তুমি আমার সাথে এদিকে দেখতেছো, আমি ওইদিকে তাকায় কথা বলতেছি, এটাকে মনে করো যে লাইন অফ সাইট বলে না। আর মাইক্রোওয়েভের প্রধান একটা বৈশিষ্ট্য হলো সবসময় মুখোমুখি অবস্থান থাকতে হবে। তার মানে ট্রান্সমিটার আর রিসিভার মুখোমুখি অবস্থানে থাকতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? এটাই হলো লাইন অফ সাইট বলে বা সংযোগ লাইন অফ সাইট বলে, এটা বুঝতে পারছি। ওকে, মাইক্রোওয়েভের দুইটি ট্রান্সমিটার থাকে, যার একটি সিগন্যাল ট্রান্সমিট করতে পারে আর একটি সিগন্যাল রিসিভ করার কাজে। অলরেডি আমরা এগুলি আগের ক্লাসে বলছিলাম যে একই সাথে রিসিভও করতে পারে, ট্রান্সমিটও করতে পারে। বুঝতে পারছি? একদম নিশাত আমার ক্লিয়ার। ঠিক আছে, তারপর বলছে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানো যায়। স্যাটেলাইটে ব্যবহার করা যায়, টেরিস্ট্রিয়ালে ব্যবহার করা যায়। মাইক্রোওয়েভে বাঁকা পথে চলতে পারে না, বাঁকা পথে চলতে পারে না। যেটা আমি বলছিলাম যে তোমার সাথে আমি কথা বলতেছি একদম সামনাসামনি, কিন্তু আমি যদি এদিকে কথা বলি তাহলে তোমার তরঙ্গ এদিকে এসে বাঁকা পথে চলে না, ও সবসময় সোজা পথে চলতে পারে। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য এটা, বুঝতে পারছি? ওকে, তো মাইক্রোওয়েভ আমরা কিন্তু বুঝে ফেলছি। মাইক্রোওয়েভ, এই যে মাইক্রোওয়েভের একটা বৈশিষ্ট্য হলো এটা বাঁকা পথে চলতে পারে না, যেটা বলছিলাম বাঁকা পথে চলতে পারে না। তারপর কি আছে, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। দুই ধরনের মাইক্রোওয়েভ আছে, একটা হলো টেরিস্টোরিয়াল আরেক মাইক্রোওয়েভ, আরেকটা হলো
স্যাটেলাইট মাইক্রোওয়েভ। দুই ধরনের মাইক্রোওয়েভ আছে। টেরেস্ট্রিয়াল মানে হলো ভূস্থলের, ঠিক আছে? ভূস্থলের থেকে ভূস্থলের এটা হলো ভূস্থলে হয়। এখন কিছু কিছু আছে মনে করো যে মনে করো যে আমাদের স্টেশন আছে না, বিভিন্ন ধরনের স্টেশন আছে আমাদের, ধরো ধান খেতে টাওয়ার গুলা বসাই, এগুলো হলো ভূমিতে আছে এবং দেখবা সবসময় এরা সামনাসামনি মুখোমুখি অবস্থানে থাকে, কখনো বাঁকা তেরা থাকে না, মানে একটা আরেকটার সাথে বাঁকা তেরা থাকে না সাধারণত। এটাকে বলতে পারি আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তার মানে এরা নিজেদের মধ্যে যেই তরঙ্গের মাধ্যমে ডেটা আদান প্রদান করে, এর সাথে তরঙ্গ দিতেছে, তরঙ্গ এখানে দিতেছে, এরা সবসময় লাইন অফ সাইট মেনটেন করে মাইক্রোওয়েভ, ঠিক আছে? ভূস্থলের মধ্যে করতেছে, ঠিক আছে? এটা হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। স্টারজান বুস্টার দেখো, স্টারজান বুস্টার বলছে ফার্স্টে ভাইয়া অসাধারণ ক্লাস, তারপরের কমেন্টটাই আবার করছে ভাইয়া কখন ক্লাস শেষ হবে। কি একটা অবস্থা, মানে ডাইরেক্ট তো বলতে পারতাছে না যে ভাইয়া ক্লাসটা শেষ করেন, কিন্তু তাহলে ফার্স্ট হলো তেল লাগাইছে, একটু তেল, ভাইয়া অসাধারণ ক্লাস ভাইয়া, মানে ক্লাসটা দেখতে পেরে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি ভাইয়া, কিন্তু ক্লাসটা একটু শেষ করলে ভালো হতো ভাইয়া। ঠিক আছে, ক্লাস শেষ করে দেবো ভাই, আমরা পুরোটা শেষ করে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? এই না, উল্টাপাল্টা কিছু বলবা না। মাইক্রোওয়েভের একটা উদাহরণ দেন। আরে ভাব, মাইক্রোওয়েভের উদাহরণ তোমার স্যাটেলাইটই ধরো, স্যাটেলাইটের মাধ্যমে তুমি আসলে যে কমিউনিকেশন করো, ও হলো এটা, মনে করো টেস্ট। একজন বলছে ভাইয়া বোরিং লাগতেছে, এই আমার ক্লাস কি বোরিং লাগে? ঠিক আছে, ওকে। আরেকটা হলো মাইক্রোওয়েভ হলো স্যাটেলাইট। এই যে স্যাটেলাইট মিয়া, সে যখন মনে করো যে ডেটা পাঠায়, সেটাকে আমরা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভের সাথে দেখি, ঠিক আছে? স্যাটেলাইট মাইক্রোওয়েভের সাথে আলোচনা করে, ওকে। তাহলে আমরা দুইটা মাইক্রোওয়েভ পাইছি, একটা হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা ভূস্থলে থাকে, আর এটা হলো ভূপগ্রহে থাকে, মানে ওই যে আকাশে, ঠিক আছে? আকাশে থাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এবং এরা দেখা যায় যে সব সময় এমন ভাবে ডেটা পাঠায় যাতে সবসময় লাইন অফ সাইটটা মেনটেন হয়, মানে একদম মুখোমুখি অবস্থানে মেনটেন হয়। স্যাটেলাইটের অনেক সুন্দর সুন্দর কথা বলছে, তোমরা এখানে স্যাটেলাইট দেখতে পারবা, খুবই সুন্দর কথা, বাট এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক আছে, যে নৈর্ব্যক্তিকটা দরকার অনেক বেশি, সেটা আমি এখানে লিখে দিতেছি, যে কত উপরে যাইয়া একটা ভূ-উপগ্রহ রাখা হয়। এটা হলো ভূমি থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে রাখা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক। এই নৈর্ব্যক্তিক যারা ভালো মতো পড়তে পারবা, ভাইয়া পোল দেন, দিয়ে দিব, একেবারে শেষের দিকে চলে আসছি। তো এই ৩৬,০০০ কিলোমিটার উপরে সাধারণত রাখা হয়। এর নিচে রাখলে সাধারণত মনে করো এটা আসলে থাকবে না, ঠুস করে তোমার মাথার উপরে এসে পড়বে, ঠিক আছে? ওকে, আমি প্রায় শেষ করে ফেলতেছি। উদ্দাগাছি স্থাপিত করা হলে সেটি জিও স্টেশনারি হয়, ঠিক আছে? সেটাই জিও স্টেশনারি হয়, সেটা জিও স্টেশনারি, ঠিক আছে? আর এটা আসলে পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে পৃথিবীকে একটা মাধ্যাকর্ষণ বলের কারণে স্যাটেলাইট গুলা ঘুরতে থাকে, ঠিক আছে? স্যাটেলাইট গুলা ঘুরতে থাকে, বুঝতে পারছি? এটা হলো তাহলে কি হয় আমাদের, মনে করো যে শেষ। আবার বলতেছে ভাইয়া এটা কি শেষ? আরেকটু আছে ভাইয়া। তো আমরা মোটামুটি স্যাটেলাইট বুঝলাম। এরপরে স্যাটেলাইটের একটা সুন্দর কথা আছে, ভিসেট। এটাও মনে রাখবে, এটা আসলে একটা ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিকের জন্য অনেক সময় আসে। ভিসেট মানে কি, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, মানে ভূস্থলে যেটা থাকে সেটাকে বোঝায়। নির্দিষ্ট দিকে মনে করো যে আকাশমুখী করে স্থাপন করা হয়, ভূমিতে স্থাপিত। ধরো এখানে একটা মনে করো যে কিছু একটা আছে, সে এটার সাথে মুখোমুখি অবস্থানে থাকে, এটাকে ধরো আমি ভিসেট বললাম, এবং দেখা যাচ্ছে ভিসেট থেকে ডাইরেক্ট ডেটা পাঠানো যায়, ঠিক আছে? অনেক সময় তোমরা এই যে অ্যান্টেনার মতো দেখো, আসলে এটাকে অ্যান্টেনা দিলে ভালো হয়, অ্যান্টেনার মতো দেখাইলে, ধরো এটা কিছু একটা অ্যান্টেনার মতো রাখছে, ঠিক আছে? বা এটা গোল অ্যান্টেনার মতো রাখতে পারে, ধরো যে গোল অ্যান্টেনা, এর সাথে মনে করো যে ডেটা পাঠাচ্ছে ভিসেট। তো এই হলো কথা, যে মানে ভূস্থলে থাকে, সে ভূস্থল থেকে মনে করো ডেটা পাঠায়, সে ডেটা এখানে রিসিভ করে, আবার এখানে পাঠায়। তো এইভাবে করে আলটিমেটলি কাজ করে। এইচডব্লিউ কি সামনে আসছে। ইনফ্রারেড কি, ইনফ্রারেডও এক ধরনের মনে করো যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যেটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা বলছে এই ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়। ফ্রিকোয়েন্সি কত? 300 গিগাহার্টজ থেকে এত ফ্রিকোয়েন্সিতে আলোক তরঙ্গকে ইনফ্রারেড বলা হয়। এই প্রযুক্তিতে ইনফ্রারেড মানের আলোর, অর্থাৎ লাইট এমিটিং ডায়োড
বা এলইডি ব্যবহার করে সিগন্যাল ট্রান্সমিট করা হয়। ইনফ্রারেড খুব নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী। ইনফ্রারেডের সবথেকে সুন্দর উদাহরণ, ইনফ্রারেডের সবথেকে সুন্দর উদাহরণ, তোমার কাছে যেই মনে করো টেলিভিশনের রিমোটটা আছে, রিমোটের একদম সুন্দর মতো একটা দেখবা লাইট আছে, ঠিক আছে, সুন্দর একটা লাইট আছে, এই লাইটটা থেকে হলো ইনফ্রারেড বের হয়, ঠিক আছে। আমি এই যে মনে করো এটাকে কন্ট্রোল করতেছি, উপর নিচে নিতেছি, ইনফ্রারেড ইউজ করতেছি, ঠিক আছে, ইনফ্রারেড ইউজ করতেছি। এই হলো একটা সুন্দর একটা উদাহরণ ইনফ্রারেডের। কারণ ইনফ্রারেড ইউজ করলেই আলটিমেটলি দেখা যাইতেছে সিগন্যাল রিসিভ করতে পারতেছে। বুঝতে পারছি? ওকে, ইনফ্রারেড বুঝাই দিছি। আমাদের সামনে এখন পোল কোশ্চেন চলে আসবে। তো ইনফ্রারেডে আমরা আলটিমেটলি এই যে দেখো, আমরা আসলে টেলিভিশনে ইউজ করি, ঠিক আছে, রিমোটে আর কি ইউজ করি, তারপর এটা কি প্রজেক্টর, প্রজেক্টরে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, রিমোটে আসলে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, রিমোটে, এবং রিমোট থেকে আসলে সিগন্যাল যায়, এগুলোর মধ্যে আসলে সেই রিসিভার গুলো আছে যেগুলো আসলে ইউজ করতে হবে। পোল কোশ্চেন গুলো একটু রেডি করেন। এসিতেও কিন্তু আলটিমেটলি আমাদের ইনফ্রারেড ইউজ হয়, ঠিক আছে। 3টা পোল কোশ্চেন তোমাদের সামনে আসতে থাকবে। তো তার আগে তো ঠিক করতে আছে, আমরা একটু রেডি করতেছি পোল কোশ্চেন, বুঝতে পারছো? যে তোমরাও রেডি হয়ে যাও, যে পোল কোশ্চেন আসতেছে তোমাদের সামনে। রেডি হয়ে গেছে 3টাই? আচ্ছা, তোমাদের সামনে কোশ্চেন আসতেছে, আমি একটু কমেন্ট যদি একটু দেখি যে সবাই রেডি কিনা। সবাই রেডি? তোমাদের সামনে পোল কোশ্চেন আসতেছে। আচ্ছা, রেডি কিনা? হুম, রেডি 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 রেডি। ওকে, তাহলে তোমাদের সামনে ফার্স্ট কোশ্চেন চলে আসে। ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে, যে কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় কেমন হয়? এটা তোমাদের যখন পড়াইছি তখন এটা বলছিলাম যে কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ারের কেবলের তুলনায় কেমন হয়, বেশি হয় নাকি কি হয়? কেমন হয় দেখো, বলো। কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় কেমন হয় সাধারণত? ওকে, ইনকোয়ারি কি? এটা সাধারণত বেশি হয়, ঠিক আছে। 39% বলছো, যারা মানে ভালো মতো দেখছো। একে হলো নুরা আসো, নুরা, আচ্ছা নুরা তাজরিন নাকি তোমার নাম? গতকাল তোমার সাথে মনে হয় কথা হয়েছে, এটা কি তুমি সেই নাকি? 2 হলো জান্নাতুন নাইমা সাইফা, 3 হলো আব্দুল্লাহ, 4 হলো উদিতা বিশ্বাস, 5 হলো আনোবা জামান, 6 নিশাত তাবাসসুম, নিশাত সবসময় ভালো করে, 7 হলো এমডি তৌহিদ তাহমিদ, 8 হলো এমডি নিজাম উদ্দিন নবীন, 9 হলো আফরিদা তাসনিম ইসমা, 10 হলো সামিয়া ইসলাম, ঠিক আছে। একটু উপরে যাবেন, একটু কমেন্ট গুলো একটু দেখবে, একেবারে উপরে ওদের মধ্যে কে, আচ্ছা আচ্ছা একটু উপরে যাই। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি। সেকেন্ড পোল কিন্তু তোমাদের সামনে চলে আসতেছে, ঠিক আছে, তোমরা রেডি হয়ে যাও। সেকেন্ড পোল চলে আসছে। টেলিভিশন রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কি? অলরেডি পড়াইছে, ঠিক আছে। টেলিভিশন রিমোট কন্ট্রোলে কি ব্যবহৃত হয়?
ওকে, তারপরেও 41%, আর বাকিগুলা কি করে দেখছি। আচ্ছা, এবারও ফার্স্ট হয়েছে নুরা, সেকেন্ড হয়েছে এমডি নিজামুদ্দিন নহিন, আর থার্ড হয়েছে জুম্মান, ফোর্থ উদিতা বিশ্বাস। উদিতা বিশ্বাসের নামগুলা কিন্তু আমি প্রায় পড়ি। উদিতা বিশ্বাসও মোটামুটি পড়াশোনার মধ্যে আছে। পাঁচে হলো আব্দুল্লাহ, ছয় হলো আফরিদা তাসনিম ইসমা, ইসমা তো প্রায় সময় থাকে, ওর রেজাল্টটা দেখছি। আসিফুল ইসলাম সৈকত, আটে হলো গাজী আফিফা সারা, নয় ইয়াসিন, দশে আদনান। ওকে, কয়েকজনের নতুন নাম দিয়েছি। থার্ড কিন্তু পোল তোমাদের সামনে চলে আসছে। এইটা মনে রাখতে হবে, বলছিলাম যে তিনটা মেজর জিনিস থাকে, কোনটি অপটিক্যাল ফাইবারের অংশ নয়। যারা যারা নোট করো ক্লাসের সাথে সাথে তারা কিন্তু পারো, ঠিক আছে। যারা একটু মনে করো ফাঁকে দিছো তারা এটা কনফিউজ হয়ে যাবা। এটা কিন্তু মনে করো অপশনে আমি খেলছি, বুঝছো, অপশন এমন ভাবে দিছি যে তুমি আসলে তোমার কাছে মনে হবে যে এইটাই এইটাই, তো তুমি আসলে এটা একটু ভুল করবা। আচ্ছা, একটু সময় দিয়ে দে। আচ্ছা, দিয়ে দেন। ঠিক আছে, এটা হবে এ। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবলে কোনো পরিবাহী জিনিস থাকে না। ঠিক আছে, ওটা কোর, ওইটাকে বলা হয় কোর। নিশাত তাবাসসুম ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে এমডি তৌহিদ তাহমিদ, তিনে আব্দুল্লাহ, চারে জুম্মান, পাঁচে নিজামুদ্দিন নহিন, মাঝে মাঝে আসে, নিজামুদ্দিন নহিনকে 10-এর মধ্যে দেখা যায়, সাকিব আল হাসান, সাথে উদিতা বিশ্বাস, আটে আফরিদা তাসনিম ইসমা। ইসমা তোমার একটু উপরের দিকে যাইতে হবে, তুমি কিন্তু পারো, আমি দেখছি তুমি প্রত্যেকটাই ম্যাক্সিমাম সময় পারো, 10-এর মধ্যেই থাকো, বাট ফার্স্ট সেকেন্ডেও থাকতে হবে, ঠিক আছে, চেষ্টা করবা। সাইফা জান্নাতুন নাইমা, সাইফাও মাঝে মাঝে থাকে, ঠিক আছে। 10-এ হলো সুরাইয়া নওশিন, নতুন একটা নাম আসতে পারছে। এবার একটু আমি যদি কমেন্টে যাই, ঠিক আছে। ওকে ওকে, না, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখো যে আলটিমেটলি আমরা তো মনে করো যে পারলাম, আমার সেকেন্ডটা এসে ভুল দেখায় কেন, সাকিব আল হাসান ভুল দেখায় কেন, অনেক তাড়াতাড়ি উত্তর দেয় কিন্তু আমার নাম আসে না কেন, অনেক তাড়াতাড়ি উত্তর দেয়। এইটাই বুঝছো, আমারও মাঝে মাঝে এই জিনিসটা হইতো যে আমি যখন মনে করো যে স্কুল মানে কলেজে পড়তাম, তখন দেখা যেত যে আমি বলার আগেই আরেকজনে ঠুস করে বলে ফেলতেছে, মানে এমন একটা বিরক্ত লাগতো যে এরা এত তাড়াতাড়ি, মানে কেমনে এরা মনে হয় এরকম হয়ে থাকে, এই যে এরকম মনে করো মোবাইল ফোনে এরকম অবস্থানে থাকে, যখনই প্রশ্ন আসে ঠুস করে দিয়ে দেয়। ঠিক আছে, আমিও বুঝি না যে এরকম হয়, মানে এরকম কিছু কিছু মানুষ কিন্তু আছে, ঠিক আছে, এরা মনে করো এক্সট্রা অনেক ট্যালেন্টেড মানুষ। ঠিক আছে, এদের দেখলে মনে হয় যে করার আগে হয়ে যাচ্ছে ভাই, কেমনে জানি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নাই, তোমার সঠিক হয়েছে কিনা সেটাই আপাতত থাকো, এটা জাস্ট একটা মনে করো কম্পিটিশনের মধ্যে রাখা হয়, কিন্তু তোমার যদি ঠিক হয় সেটাই অনেক বেশি। তো ভাইয়া প্রশ্ন পড়ে না ভাইয়া, এরা অন্য লেভেলের জিনিস, এরা প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর এদের মুখস্থ হয়ে যায়, বুঝছো, এরা অন্য লেভেলের জিনিস, আমি তুমি এরা ওই লেভেলে যাইতে পারি নাই এখনো। ঠিক আছে, ধরো আমিও কিন্তু কিন্তু তোমার যদি রাইট হয় তাহলে আপাতত খুশি থাকো, ওরা হইলো অন্য লেভেলের জিনিস, ঠিক আছে, ওরা আসলে মনে করো যে কিছু একটা করে ফেলে। তো এরকম অনেক সময় তোমাদের হয় না যে অনেক কঠিন একটা পরীক্ষা হয়েছে, ঠিক আছে, অনেক কঠিন পরীক্ষা হয়েছে, তো কঠিন পরীক্ষার পরে তুই মোটামুটি পড়াশোনা করছো, এখন পড়াশোনা করার ফলে দেখা গেছে যে মনে করো পরীক্ষা শেষে তুমি হলো উত্তর মিলাইতে গেছো, তো উত্তর মিলাইতে যাইয়া দেখছো যে ফার্স্ট বয় এন্ড সেকেন্ড বয়, ঠিক আছে, ফার্স্ট বয় এন্ড সেকেন্ড বয়ের উত্তর তারা হইলো, একজনে বলতেছে না উত্তর হবে 2, আরেকজনে বলতেছে উত্তর হবে 3, ঠিক আছে, উত্তর হবে 2, আরেকজন হইতেছে উত্তর 3, মানে অ্যান্সার ধরো ম্যাথের একটা, মানে দুইজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে না, সরি এরকম না, একজনে বলতেছে যে উত্তর হবে হলো 2.67, আরেকজনের উত্তর বলতেছে না 2.71, এইটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হইতেছে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে।
ঠিক আছে 2.67 আর 2.71। এখন তুমি আমি ধরো কোন ক্যাটাগরি, তো আমরাও পরীক্ষা দিয়ে আসছি। এখন আমি যাইয়া তাদের কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা উত্তর কোনটা হবে, তারা বলতেছে না আমি বলতেছি 2.67, একজন বলতেছে 2.71। কিন্তু তোমায় আমি আমাদের রেজাল্ট কত আসছে, আমাদের রেজাল্ট আসছে 780। ঠিক আছে, তো এইটা হইতেই পারে, এটা কোনো নিয়ে করো না। এরকম অনেক জীবনে আমাদের মজার মজার অনেক ঘটনা হয়। তাদের রেজাল্ট এরকম আসবে, তোমার রেজাল্ট আসবে 780। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটতেই পারে, মন খারাপ করার কিছু নাই। পড়াশোনা করতে থাকো, মজার মজার জিনিস হবে, এটা নিয়ে আপাতত টেনশন করো না। ঠিক আছে, বুঝতে পারছি, তো এটা নিয়ে আপাতত টেনশন করো না। আমি আসলে 10 জনের নাম পড়ি ভাইয়া সবসময়। ঠিক আছে, তো 10 জনের মধ্যে থাকার চেষ্টা করো, আর বাকি তোমাদের নাম তো আছে। ওকে, এরপরে আমরা যদি হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক খুব সুন্দর জিনিস। আজকের ক্লাসের নোট পুরাটা, আজকের ক্লাসের সবকিছু নোট করবো। তোমাদের নোটগুলো খুব সুন্দর হয়, আমি নোটগুলা পড়ি। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর এই নোটগুলা কিন্তু রেখে দিবা, এই নোটগুলো রেখে দিবা, কাজে দিবে। সবকিছু নোট করবা। ঠিক আছে, এগুলা হইলো অনেকটা ডেসক্রিপটিভ পড়াশোনা, নোট করবা, নোট করবা। ঠিক আছে, তো এইসব ডেসক্রিপটিভ পড়াশোনায় নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যত বেশি নোট করবা তত তোমার পরীক্ষার আগে এগুলো অনেক হেল্প করবে। ডেডলাইন বলে দেই, ডেডলাইন হইলো আজকে কত তারিখ, আজকে একটু তারিখটা যদি আমরা দেখি, একটু তারিখটা দেখি। আজকে হলো আজকে তারিখ কত, আজকে 20 তারিখ মনে হয় নাকি? আচ্ছা 20 তারিখ, তার মানে 21 জুলাই রাত 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত ডেডলাইন। এরপরে সাধারণত দিলে আমি অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, এখন থেকে এটা মনে রাখতে হবে, 21 জুলাই রাত 11টা পর্যন্ত ডেডলাইন থাকবে। ঠিক আছে, তোমাদের মনে করো আজকে ক্লাসে সবকিছু নোট করার, নোট করে জমা দিবা। তোমাদের নোটগুলো অনেক অনেক ভালো লাগে আমার, ঠিক আছে, খুব সুন্দর মতো নোটগুলা করছো। তো এই হলো, তোমাদের থ্যাংক ইউ দিতেছি। বাট আমাকে একটা জিনিস বলো তো, আজকে আমি কোনো এখানে কিছু লিখি নাই, তোমরা একটা সুন্দর কথা বলো তো যেটা আসলে আমি লিখতে পারি, যেটা আজকের ক্লাসে আমি লিখতে চাই। তোমাদের থেকে আজকে একটা জিনিস দিই, আমি আজকে কিছু লিখিয়ে আনি নাই, যে আমি কোন একটা ক্লাসের শেষে একটা জিনিস সুন্দর লিখি। কি লিখা যায়? লিখে দিয়ে আসলে শেষ করবো। এই ট্যাবলেট কিভাবে জমা দেয়, তুমি স্লাইডটা পাওয়া যাবে, গ্রুপের লিংক আছে। ভাইয়া আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, অসাধারণ। ওকে ওকে ওকে, সেই 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 পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, একদম পুরোনো জিনিস। ঠিক আছে, আচ্ছা এই আজকের আজকের জিনিসটা আমি খুবই মনে করি ইন্টারেস্টিং রাখি। আজকের এই যে জায়গাটা, এটা মনে করো খালি রাখতেছি, তোমরা তোমাদের মতো একটা ক্যাপশন লাগাই নিও এখানে। ঠিক আছে, আজকের এটাই আমরা মনে করো যে খালি রাখলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা তোমাদের মতো একটা ক্যাপশন লাগাই নিও। ঠিক আছে, আজকের জিনিসটা তোমাদের জিনিসটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা তোমার মতো যেটা ভালো লাগে এখানে দিয়ে দিও। ঠিক আছে, তো আমার দেখতে পাচ্ছি এখনো 126 জন আছো, প্রায় আমার একটু মনে করো ক্লাস নিতে একটু বেশি টাইম লেগে যায় অনেক সময়, তোমাদের সবটুকু দেখানোর চেষ্টা করি। তো তারপরে তোমরা আসো, যে জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত আসো, ভাল লাগছে। স্যার পোল কোশ্চেন একটু বাড়ায়েন প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা বলে দিব না, যাতে পোল কোশ্চেন আরো বাড়ায়। প্রতিদিন তুমি অদম্য না, ওকে ওকে ওকে, তোমরা তোমাদের মতো বসায় নিও, তোমাদের যেটা ভালো লাগে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা তোমাদের মতো যা ইচ্ছা এখানে বসায় দিয়ে ক্যাপশন দিয়ে করে ফেলো। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এইটা করো। নেক্সট আবার আজকে রবিবার, মঙ্গলবার আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে, মাঝখানে একদিন ব্রেক। তো এরপর আবার দেখা হবে, সে সময়টুকু পর্যন্ত অবশ্যই সুস্থ থাকো, সবল থাকো, তোমাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।